একটা মানুষকে ওইভাবে জ্যান্ত মেরে ওইভাবে ঝুলিয়ে তাকে হত্যা করা হচ্ছে এবং লোকজন এইভাবে ফোনে তাকে দেখছে, এটা উল্লাস করছে। আচ্ছা, এটা কোনো সভ্য দেশের সুনাগরিক হতে পারে? হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে, এটা অস্বীকার করার এটা উপায় প্রথম নেই। থেকে তো হয়ে আসছে। অবশ্যই স্পষ্ট কথায় কষ্ট নেই। বাংলাদেশে একটা ভয়ঙ্কর গণহত্যা চালানো হয়েছিল। এইখানটা করে একটা লুপ হোল আছে। এই লুপ হোলটা কিরকম, যেটা থেকে এই আজকের ঘটনাটা শুরু। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তাহলে অস্থিরতা তৈরি করে লাভটা কি? লাভ আছে। কি লাভ আছে? ভারতকে চাপে রাখা। ভারত তাহলে চুপচাপ আছে কেন? অ্যাকচুয়ালি বাংলাদেশের যারা আম জনতা, তারা কিন্তু ভারত বিরোধী নয়। বাংলাদেশের আম জনতা ভারত বিরোধী নয়। এখন তুমি প্রশ্ন করতে পারো, এই তো যে 7 সিস্টার দখল করে নেবো বলছে, করছে। তুমি খেয়াল করে দেখো, এই যে ওসমান হাদি মারা গেলে তাকে সমাধি দেওয়া হচ্ছে কোথায়? নজরুলের পাশে। আচ্ছা, কাজী নজরুলের পাশে সমাধি দেওয়া সে সত্যিই যোগ্য? প্রশ্ন চিহ্ন আসছে না? কিন্তু এই হাদিকে চিনতে তুমি? কেউ চিনতো? আমরা এক সপ্তাহ আগেও হাদিকের নাম জানতাম? কখনোই না। এই যে 7 সিস্টার দখল করে নেবো, এ করে নেবো, ও করে নেবো, এরকম কয়েকটা ভারত বিরোধী বক্তব্যের মাধ্যমে সে হাইলাইটেড হয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের একটা অংশ এই ভারত বিরোধিতার মধ্যে দিয়ে নিজেদের আখের গোছাতে চাই। ভারতের বিরোধিতা না করলে আমি ক্ষমতায় আসতে পারবো না। দেখো, রাজনীতিতে যদি ভাঙো রাজ আর নীতি, রাজ করাটাই মুখ্য, নীতিটা নয়, নীতিটা গৌণ। ফলে আমি রাজ করতে গেলে আমাকে টোপ দিতে হবে। টোপ হিসাবে এই সংখ্যালঘুদেরকে আমি হত্যা করছি, টার্গেট করছি। কারণ কি? এই সংখ্যালঘুদের একটা বিশাল অংশ ওই মুক্তিযোদ্ধা কোটাতে আওয়ামী লীগের সমর্থক। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জেলেনস্কি কিন্তু ক্ষমতায় আছে। পয়েন্ট টু বি নোটেড। সেম জিনিসটা দেখানো হবে। বাংলাদেশের ক্ষতি হোক, আমজনতার ক্ষতি হোক, সাধারণ মানুষ মরুক, যা হোক, যারা রাজনীতি যাতে চাইছে তাদের রাজটা তো থেকে যাচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে এই কথাটা দিয়ে আমাদের পডকাস্ট শুরু করছি। বেসিক্যালি রিসেন্ট ঘটে যাওয়া বাংলাদেশে এতগুলো ঘটনা, যেখানে খুব নৃশংসভাবে যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে, তার কারণটা কি? আদৌ হিন্দু মুসলিমের বিদ্বেষ, নাকি রাজনৈতিক এজেন্ডা, নাকি ভৌগোলিক বা ইতিহাস এর মধ্যে কোনো না কোনো জায়গায় জড়িয়ে আছে? এই নিয়ে আজকে পুরো পডকাস্টের আলোচনা যাকে ডেকেছি তার নাম হচ্ছে তারক চক্রবর্তী। বেসিক্যালি ওর সাথে এর আগে আরও একটা পডকাস্ট হয়েছে। ও আমার খুব কাছের একজন ভাই এবং ইতিহাসের একজন অগাধ জ্ঞানী ব্যক্তি। তোকে আরও একবার স্বাগতম। প্রথম পডকাস্ট তোর সাথে, আর 1 লাখ হওয়ার পর প্রথম পডকাস্ট তোর সাথে। থ্যাংক ইউ। আবার 1 মিলিয়ন হওয়ার পর তোর সাথে পডকাস্ট হবে। থ্যাংক ইউ দাদা। তোর একটা মাইলস্টোনে তোর সাথে বসবো। বেসিক্যালি আজকের কথা বলার সময় হাসিটা খুব একটা আসছে না। কাল রাতে তোর সাথে আলোচনা হচ্ছিল যে আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হাসি ঠাট্টার জায়গাটা নেই। আমাদের ওপার বাংলা যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে কারণটা কি শুধুমাত্র হিন্দু মুসলিম? এই উত্তরটা দেওয়ার আগে আমাদেরকে বাংলাদেশের যে আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, সেই ইতিহাসটাকে আগে আমাদেরকে ভালো করে জানতে হবে। আচ্ছা, যদি মানে সেটাকে, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ অবশ্যই হয়তো আছে। অবশ্যই আছে, হয়তো নয়, অবশ্যই আছে। এবং সেটাকে যদি আমরা ঠিকমতো একটু বোঝার চেষ্টা করি, তাহলে আজকের যে ঘটনাগুলো হচ্ছে সেটার লিডটা আমরা পেয়ে যাব। ওকে। এবার বেসিক্যালি 1947 সালে যখন ভারত ভাগ হলো, তখন স্বাভাবিকভাবে একটা ভারত, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এবার পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মাঝখানে ভারত থাকলো। ব্রিটিশরা সেই অনুযায়ী ভাগ করলো, র্যাডক্লিফ লাইন দিয়ে ভারতকে ভাগ করা হলো। এবার মুশকিলটা হচ্ছে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, এটা খুব সত্যি কথা। এবার ধর্মের ভিত্তিতে ভাগ হলেও আমাদের ভারতবর্ষ চিরকালই সমস্ত ধর্মকে এক জায়গায় নিয়ে এসে সবাই মিলে একসাথে বাস করার একটা জায়গা তৈরি করে দিয়েছিল। যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে যে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ বাকিদের থেকে এখানে আমরা আলাদা, এখানে আমরা এগিয়ে। আমরা শুধু আমি করি না, আমরা ইউনিটিটাতে বিশ্বাস করি। ভারতীয় সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে, সেই ভালোবাসা দিয়েছে, আমরা একে অপরের সাথে থাকি। এবার যখন র্যাডক্লিফ ভারত ভাগ করেছিল, র্যাডক্লিফ কোনোদিন এই সীমানাগুলোকে নিজে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেনি। সে জাস্ট এরকম একটা টেবিলের ওপর ম্যাপটা নামিয়ে, ঠিক যেমন কেক কাটে ঠিক তেমনইভাবে পেনে করে এরকমভাবে কেটে দিয়েছিল। যার ফলে দেখা যাচ্ছে যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু বাংলাদেশের, অর্থাৎ এখনকার যেটা বাংলাদেশ, শেষ পর্যন্ত যেটা ইস্ট পাকিস্তান ছিল, তার বহু হিন্দু অধ্যুষিত এলাকা বাংলাদেশের মধ্যেই থেকে যাচ্ছে। যেমন চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, এগুলো কিন্তু, ময়মনসিংহ, এগুলো কিন্তু মেনলি হিন্দু অধ্যুষিত এলাকা। তো যদি ধর্মের ভিত্তিতে ভাগ হতো এবং র্যাডক্লিফ সাহেব যদি
ওগুলোকে দেখতেন, তাহলে সেই হিসাবে ওগুলো এখানে আসতো, অর্থাৎ ভারতে আসতো। কিন্তু না, তিনি জাস্ট একটা র্যান্ডম কেক কাটার মতো করে দিয়েছিলেন এবং সেই ভিত্তিতেই ভাগ হয়ে গেল। এই নিয়ে প্রচুর বইপত্র আছে দেশভাগের উপর, সেসব বইপত্র পড়লেই দেখা যায়, ইতিহাসেও একটু ডিটেলস পড়লে এগুলো দেখা যায়। বেশ, দেশ তো ভাগ হলো, প্রচুর পরিমাণে উদ্বাস্তু একটা সংখ্যা, এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে সেই দেশ, এগুলো সব কিছু নিয়ে এসেছে। এবার তুমি প্রথমে যে প্রশ্নটা করলে আমাকে, যেটা হিন্দুদের উপর একটা অত্যাচার হচ্ছে, এটা খুব সত্যি কথা। হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে, এটা অস্বীকার করার এটা উপায় প্রথম নেই। থেকে তো হয়ে আসছে। অবশ্যই স্পষ্ট কথায় কষ্ট নেই, স্বীকার করতে হবে, যেটা ইতিহাস সেটাকে স্বীকার করতে হবে। দেখো, পাঞ্জাবে যখন পাকিস্তান থেকে এই ট্রেন টু পাকিস্তান বা যশবন্ত সিংয়ের যে বইগুলো যদি আমরা পড়ি দেশভাগের, পাকিস্তান কিন্তু যখন পাকিস্তান থেকে হিন্দুদের লাশ বোঝায় ট্রেনগুলো পাঞ্জাবে আসছিল না, পাঞ্জাবিরাও কিন্তু শুধু চেয়েছে দেখেনি, তারাও কিন্তু এর প্রতিকার করেছিল, প্রতিবাদ করেছিল, তারও পাল্টা দিয়েছিল। অর্থাৎ ক্রিয়া যেমন দিচ্ছ ঠিক তেমন প্রতিক্রিয়া নিতে হবে। ঠিক, যে কারণে পাঞ্জাবিরা আমাদের থেকে এই সব দিক দিয়ে অনেক এগিয়ে ছিল, অ্যাগ্রেসিভ ছিল না, অ্যাগ্রেসিভ ছিল, যে না মেনে নেবো না। গাদার টাদার যে মুভিগুলো আমরা দেখি সেখানে দেখবে, খানিকটা চিত্রপট বাস্তব থেকেই নেওয়া। হ্যাঁ, সেই তুলনায় আমাদের হিন্দুরা, বিশেষ করে বাঙালি হিন্দুরা অনেক সহনশীল, তারা মেনে নেয়। তারা ভাবে যতক্ষণ পর্যন্ত আমার গায়ে না আঁচটা আসছে ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে। যে কারণে 1946 সালে যখন কলকাতাতে দাঙ্গাটা হচ্ছে, মরছে কারা? সাধারণ মানুষ মরছে। কিন্তু যারা এলিট ক্লাসের লোক, তারা কি এই দাঙ্গা হাঙ্গামা থেকে বাঁচতে পেরেছিল? না। পারেনি তো। ছবি বিশ্বাসের বাড়িতে অ্যাটাক হয়েছিল, ফলে তারা তো সেই সময় এলিট ক্লাসের লোকের মধ্যেই পড়ছে। ফলে ওই নগর পুড়লে দেবালয় এড়ায় না। ঠিক, সেই তুলনায় আমরা এটা একটা সেফ জোনে থাকি, ভেবে নিই যে হ্যাঁ ঠিক আছে, যা হচ্ছে হোক, ততটাই নয়। প্রতিবাদ প্রতিকার করাটা যেটা দরকার, সেটা তুলনামূলক হিন্দুরা বরাবর সহনশীল ছিল। এইবার দেশ স্বাধীন হয়ে গেল, একটা উদ্বাস্তুর ভীষণ সমস্যা। 1950 সালে একটা চুক্তি হলো নেহেরুর সাথে লিয়াকতের, সেখানে উদ্বাস্তু, যেটা দিল্লি চুক্তি নামে পরিচিত, উদ্বাস্তু সমস্যার সমাধানের অনেক কিছু করা হলো। বিধানচন্দ্র রায় ব্যক্তিগতভাবে প্রচুর কিছু করেছে উদ্বাস্তুদের সমর্থন করার জন্য, তাদের খাদ্য টাদ্য, শিয়ালদা ওইদিকে যাদবপুর টাদবপুর প্রচুর বস্তি এলাকা সব তৈরি হলো, ঠিক আছে, এগুলো সব মেনে নেওয়া হলো। এইবার পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুটো যখন গণতান্ত্রিকভাবে ভোট হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তান, অর্থাৎ এখনকার বাংলাদেশের সিট সংখ্যা বেশি, আর পশ্চিম পাকিস্তানে সিট সংখ্যা কম। কিন্তু শাসন ব্যবস্থা সব কিছুই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে, ওকে, এবং যা কিছু ফেসিলিটি একটা সরকারের, সেই সরকারের সব ফেসিলিটিটাই পশ্চিম পাকিস্তানের জন্য থাকছে। অর্থাৎ এইখানে থেকে একটা বৈষম্য কিন্তু তৈরি হচ্ছে। ওকে, এইবার 1952 সাল যখন এলো, তখন ভাষা আন্দোলন, উর্দু চাপিয়ে দেওয়া হলো। এদিকে পূর্ব পাকিস্তান, অর্থাৎ এখনকার বাংলাদেশের মাতৃভাষা বাংলা, তারা সেই নিয়ে আন্দোলন করলো, ভাষা আন্দোলন হলো। এই সব মিলিয়ে পশ্চিম পাকিস্তান কিন্তু এই বাংলাদেশের হিন্দু মুসলিম যে সম্প্রদায় আছে না কেন, বা সেই সময় ছিল না কেন, বা এখনও আছে, তাদের যে একটা সঠিক ভালোভাবে দেখেছে, এটা কিন্তু হয়নি। ওকে, সবসময় একটা বৈষম্যের মধ্যে দিয়ে চলেছে। এইবার যখন ভোট হলো, সেই ভোটে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতা বঙ্গবন্ধু, যাকে নাম বলছি আমরা, মুজিবুর রহমান, তিনি কিন্তু জিতে গিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের সরকার তৈরি হবে, কিন্তু পাকিস্তান তাকে বন্দি করে দিয়েছিল জেলে, পশ্চিম পাকিস্তানে, অর্থাৎ বাংলাদেশে থেকে ওখানে গিয়ে করে নিয়েছিল। কারণ বাংলাদেশকে পরিচালনা করাই হতো পশ্চিম পাকিস্তানের পার্লামেন্ট থেকে। ওকে, ফলে স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করার জন্য একটা আন্দোলন শুরু করে সেই সময় 1972 সালের আগে। ফলে যেটাকে বলছে যে মুক্তিযুদ্ধ, এটা ওটা সেটা। এবার হঠাৎ করে একটা জাতি আন্দোলন করলো আর একটা দেশ তৈরি হয়ে গেল, এটা তো হবে না। জিও পলিটিক্স এই কথাটা বলে না, এটা এতটা সরলীকরণ হয় না। আমি আজকে চাইলাম আর কালকে একটা দেশ তৈরি করে ফেললাম, না, কোনোভাবেই এটা হবে না। ফলে স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানে জেলে বন্দি করে রেখেছিল, তখন এখানটা করে 25শে মার্চ বাংলাদেশে একটা ভয়ঙ্কর গণহত্যা চালানো হয়েছিল, মানে র্যান্ডমলি, একদম র্যান্ডমলি। কাদের ওপর? মেনলি পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা। পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা ইউনিভার্সিটি ঢুকে, ইউনিভার্সিটি হোস্টেলগুলোতে, স্যারদের, রাস্তায়, এবং যারা বাংলাদেশি বাঙালি সেনাবাহিনী ছিল তাদের ওপর নির্বিচারে হত্যা করা হয়েছিল, যেটা 25শে মার্চ গণহত্যা নামে পরিচিত। ও মানে এটা করেছিল পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা করেছিল, পূর্ব পাকিস্তান পাকিস্তান, যেটা বাংলাদেশ বর্তমানে। কারণ ওটা দু রকম ভাবে করতো, একটা প্রো পাকিস্তান আর একটা মুজিবরপন্থী। হ্যাঁ,
ফলে প্রো পাকিস্তানের মুজিবরপন্থীদেরকে সবসময় দামিয়ে রাখার চেষ্টা করতো। Okay. এবার এই যে দমিয়ে রাখার চেষ্টাটা, এই দমিয়ে রাখার চেষ্টাটা থেকেই তারা এই অত্যাচারটা করেছিল, যার ফলে শুরু হলো পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন, এবং এই আন্দোলনটারই নাম দেওয়া হচ্ছে স্বাধীনতার লড়াই। আচ্ছা। এইবার সেনাবাহিনীর একটা অংশকে তো গণহত্যার মাধ্যমে মেরে দেওয়া হয়েছে, বাকি যে সমস্ত সেনাবাহিনী ছিল তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষকে লড়াই করবে কি করে? প্লাস ভারত, যদি আমরা ম্যাপটা দেখি, ডান পাশে বাম পাশে দুটো দিকেই অস্থিরতা চলছে। তাহলে সুস্থির থাকতে গেলে ভারতকে সঠিকভাবে সঠিক পদক্ষেপ নিতে হবে। ঠিক সেই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কঠোর পদক্ষেপ নিয়েছিল, জওহরলাল নেহরুর কন্যা কঠোর পদক্ষেপ নিয়েছিল। তিনি ভারতের সেনাবাহিনীর সাহায্যে একটা মুক্তিযোদ্ধা বা মুক্তি বাহিনী তৈরি করেছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করবে। ওকে। এখানে পুলিশ ছিল, সাধারণ মানুষ ছিল, খেটে খাওয়া দিন দুঃখী হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধরনের লোক ছিল। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল কোথায়? তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল ভারতের নদিয়া জেলার পলাশিতে। ওকে। এখন তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা পলাশি কেন বেছে নেওয়া হলো? হুম। কারণ পলাশির যুদ্ধ থেকে যেহেতু ভারতের স্বাধীনতা যুদ্ধটা, মানে স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল, সেই কারণে পলাশিকেই বেছে নেওয়া হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্য তোলার জন্য। ওকে। এবার সেখান থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে তারপর তাদেরকে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীর সাথে। অর্থাৎ ভারত সেই ব্যাকআপটা দিয়েছিল, ভারত অস্ত্র, খাদ্য, গোয়েন্দা ইনপুট, মানে সমস্ত কিছু দিয়ে পূর্ব পাকিস্তানের সেনাদের সাথে পাঠানো হয়েছিল পশ্চিম পাকিস্তানের সেনাদের লড়াই করতে, ট্রেনিং দিয়ে। ট্রেনিং ওকে। দিয়ে। সেটার পুরোটাই পুরোধা ছিল, ব্যাকআপটা দিয়েছিল ভারত, বা বলা ভালো ইন্দিরা গান্ধী সরকার। হলো। যদিও বা এই ঘটনাটা ওরা মানেই না, মানে এখন বর্তমান যে হ্যাঁ, না। বাংলাদেশে আছে। দুটো পক্ষ আছে। এইবার এই যে একটা গ্রুপ যারা মুজিবারের হয়ে লড়াই করছে, হুম। আর একটা গ্রুপ আছে যারা মুজিবারের এগেনস্টে লড়াই করছে, যারা পূর্ব পাকিস্তানের যারা সাপোর্টে। পূর্ব পাকিস্তানেরই সাপোর্টে হ্যাঁ, এবং এখনো। পূর্ব পাকিস্তানেরই লোক, তাদেরকে কি বলা হচ্ছে? রাজাকার বলা হচ্ছে। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের নিজাম এই বাহিনীটা তৈরি করেছিল, যারা মানসিকভাবে পাকিস্তানের পক্ষে, ওকে। প্রো পাকিস্তানি, যাদের সব কিছুই পাকিস্তান ভালো, পাকিস্তানের ওপর কিছু হয় না, ভারত বদমাশ, পাকিস্তান ভালো। ফলে ওই সেনাবাহিনী বা জনগণের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মুজিবপন্থী, একটা হচ্ছে পাকিস্তানপন্থী। এইবার 16ই ডিসেম্বর যখন আমাদের গাজী, মানে বিক্রমাদিত্যকে যখন অ্যাটাক করা হলো এবং ভুজে যখন পাকিস্তান সরাসরি আক্রমণ করলো, তখন আমরা সরাসরি যুদ্ধে নেমে গেলাম। যেহেতু আমাদেরকে প্রথম আক্রমণ করা হলো, ভারত কোনোদিন আক্রমণাত্মক নীতি নেয়নি, ভারত সবসময় রক্ষণাত্মক নীতি নিয়েছে। তুমি আমাকে মারলে আমি তোমাকে পাল্টা মারবো, আমি আগে থেকে তোমাকে মারতে যাব না। এটা ভারত চিরকালই নিয়ে আসছে, এখন যদি একটু চেঞ্জ হয়েছে। এবার স্বাভাবিকভাবেই ভারত যুদ্ধে নামলো এবং কিছুদিনের মধ্যেই যুদ্ধ পুরোপুরিভাবে একদম স্টপ। এবং এটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাসে একটা, মানে কি বলবো, চরম উদাহরণ, যে 93,000 সেনাকে আমরা বন্দি করে নিয়েছিলাম। 93,000 সেনাকে আমরা বন্দি করে নিয়েছিলাম, এবং আমরা চাইলে, বা সেই সময় সরকার চাইলে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতে পারতো, মারতে পারতো, ধরতে পারতো, না খেতে দিতে পারতো, অত্যাচার করতো, কিন্তু না, ভারত সেটা কিন্তু করেনি। তাদেরকে কিন্তু সঠিকভাবে রেখেছিল, এবং সিমলা চুক্তি অনুযায়ী ইন্দিরা গান্ধী যে 93,000কে কিন্তু আবার পাকিস্তানে ছেড়ে দিয়েছিল। বদলে কি চেয়েছিল? স্বাধীনতা। কার? বাংলাদেশের। বলে 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। ওকে। এই পর্যন্ত হলো। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে পশ্চিম এবং এই পাকিস্তান, ফাঁকে তো বাংলাদেশের লড়াই চলছিল ঠিক এই সময়টাতে। হ্যাঁ, বাংলাদেশের লড়াইটা করছিল। এবার বাংলাদেশের লড়াই করার সময় অ্যাকচুয়ালি ভারতের সাহায্যে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের যিনি হেড ছিলেন, জিয়াউর রহমান, যিনি বিএনপি পার্টি প্রতিষ্ঠা করবে পরে, এবার উনি ছিলেন আবার মুজিবুর রহমানের বন্ধু, খুব কাছের জন। তিনি ওখানকার প্রধান সেনাবাহিনীটাকে লিড করছিলেন ভারতের সাহায্যে। আচ্ছা, তার মানে মুজিবুর রহমান ছিল নেতা এবং ওনার সেনাপ্রধান ছিল হচ্ছে জিয়াউর রহমান। ওকে, ঠিক আছে, যিনি খালেদা জিয়ার হাজব্যান্ড। ঠিক আছে, তো তখন একই দল ছিল তারা। হ্যাঁ, তখন একটাই দল ছিল। এবার তখন স্বাভাবিকভাবেই ওনাকে ওখান থেকে ছাড়া হলো। তিনি আমাদের দমদম কলকাতা হয়েই তিনি এখান থেকে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেন, এবং একটা স্বাধীন রাষ্ট্রের প্রথম স্বীকৃতি হিসাবে তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা প্রধান হিসাবে গণ্য হয়। এই পর্যন্ত ঠিক থাকলো, মানে এই পর্যন্ত ভারত বন্ধু দেশ স্বাধীন হলো, সুষ্ঠুভাবে চলছে। কিন্তু কোনো এক জায়গায় বিরোধী রয়েছে, যারা পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পন্থী যাদেরকে আমরা রাজাকার বলছি, তারা কিন্তু ওই সেনাবাহিনীর মধ্যে আছে, কিছু থেকে গেল। এইবার সমস্যাটা শুরু হলো 75 সালে।
আচ্ছা। কেন 75 সালে শুরু হলো? মুজিবুর রহমান ওই সেনাবাহিনীর একটা অংশকে মুক্তি বাহিনী নাম দিল, অর্থাৎ যারা মুজিবুরের হয়ে লড়াই করেছে। আর একটা পক্ষকে রাজাকার বাহিনী বা রাজা সেনাবাহিনীর মধ্যে সরাসরি নাম দিয়ে বৈষম্যমূলক একটা আচরণ করতে লাগলো। ফলে সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব, এক থাকলেও কিন্তু একটা প্যারালালি দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, একটা রাজাকার, মুক্তি বাহিনী, একটা রাজাকার। এবার রাজাকারটা সরাসরি মুখে বলছে না, কিন্তু মানসিকভাবে আমি এটা প্রস্তুতি হয়ে আছি। এবার এই যে ডিসক্রিমিনেশন, বৈষম্য, এবং মুজিবুর রহমান মুক্তি বাহিনীকে সমস্ত বেশি বেশি করে ফেসিলিটি দিচ্ছে, বেনিফিট দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, এটা ওই অ্যান্টি গ্রুপটা মেনে নিতে পারলো না। যে কারণে ওই ধানমন্ডির বাড়িতে 1975 সালে 17 জনকে একসাথে, মুজিবুর রহমানের পুরো পরিবারকে ওই অপোজিট যে গ্রুপ, সেনাবাহিনীর গ্রুপ, পুরোপুরি হত্যা করলো। আচ্ছা, এর সাথে ওই সেনাবাহিনী প্রধান ছিলেন জিয়াউর রহমান না, এখন পর্যন্ত জেনারেল জিয়াউর রহমান ঢোকেনি? এখনো ফিরে নামেননি। ওকে। 75 সালে এই ঘটনাটা ঘটলো। এবার 75 সালে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর কি হলো? এবং সেই সময় শেখ হাসিনা এবং ওনার বোন সম্ভবত ভারতে না লন্ডনে কোনো একটা জায়গায় ছিল, জার্মানিতে, হ্যাঁ কোনো একটা বাইরে ছিল, জার্মানিতে ছিল, জার্মানিতে ছিল, যার ফলে তার জন্য বেঁচে গেছে। এবার আমরা ভাবছি যে আচ্ছা এই প্রো পাকিস্তানির জন্য হয়তো মুজিবুর রহমানকে হত্যা করেছে। না, এইখানটা করে একটা লুপ হোল আছে। এই লুপ হোলটা কিরকম? যেটা থেকে এই আজকের ঘটনাটা শুরু। মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর পুরো যে সরকারি চাকরির যে সিস্টেম, সেই সরকারি চাকরির সিস্টেমের 30% এই মুক্তি বাহিনীদের জন্য কোটায় দিয়েছিলেন। ওকে। অর্থাৎ যারা মুক্তি বাহিনীর হয়ে লড়াই করেছে, বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করেছে, সরকারি চাকরিতে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। এবারে যে বললাম রাজাকারদের গ্রুপটা, যারা অ্যান্টি মুক্তি বাহিনী, তারা যারা মেরেছে, তারা সেখানটা করে করতে পারেনি। এবার মূলত এইখানটা করে যে রাজনৈতিক দলটা কাজ করত, সেটার নাম হচ্ছে জামাতি ইসলামী। আচ্ছা। এখন আমরা জামাত কথা শুনতে পাই, এই জামাতি ইসলামী এই রাজাকারদের হয়ে বাহিনীর অ্যান্টি হিসেবে কাজ করত, রাজাকারদের হয়ে কাজ করত। এবার এই যে 30% কোটা উনি দিয়েছিলেন, সেটা এই জামাতি ইসলামী গ্রুপটা মেনে নিতে পারেনি, এবং সেই মনোভাব সম্পন্ন সৈনিকরাই এই বঙ্গবন্ধু মুজিবুর রহমান সহ বাকিদেরকে হত্যা করেছে। আচ্ছা, এখানে অ্যান্টি পাকিস্তানের চ্যাপ্টারটা থাকলেও সংখ্যাটা খুব কম, এখনো শুরু হয়নি সেভাবে। তখনও পর্যন্ত পাকিস্তান তাদের শত্রু দেশ হিসেবেই গণ্য হয়, কারণ লাখে লাখে লোক মেরেছে, লাখে লাখে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, অগণিত মহিলাকে ধর্ষণ করেছে। সুস্থ সমাজ বলে কিছু ছিল না পাকিস্তানদের দ্বারা। মানে বাংলাদেশে যে এই যে মানে বিশৃঙ্খলা, এটা মানে জন্মসূত্র থেকে বলতে গেলে চলছে। এবার 3 বছরের মধ্যে তো একটা শিশু রাষ্ট্রকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সুপার পাওয়ার হিসেবে দাঁড় করে দিতে পারে না, সময় লাগবে। তারপর আবার এই কোটাটা দিয়েছিল তিনি, ফলে স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধেও একটা ক্ষোভ জন্মাচ্ছিল, এবং বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। সেই সময় শেখ হাসিনা এবং তার বোন জার্মানিতে ছিলেন, কারণ শেখ হাসিনার যে হাজব্যান্ড, তিনি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, ওখানটা করে তিনি ছিলেন। ফলে ইন্দিরা গান্ধী কী করলেন? শেখ হাসিনা এবং তার বোনকে জার্মানি থেকে ভারতে নিয়ে চলে এলেন, এবং ভারতে আশ্রয় দিলেন যে না, তোমার যা কিছু সব এখান থেকে করো, অন্যরকম কিছু করতে হবে না। এবার যেহেতু আমরা পাকিস্তানকে দু টুকরো ভাবে করে দিয়েছি, ভারত সেই সময় একটা ক্ষমতাবান, এবং ইন্দিরা গান্ধীর এটা একটা খুব ভালো গুণ ছিল, তিনি মানে খুব কংক্রিট ডিসিশন নিতে পারতেন। এটা ওনার একটা মানে দুর্দান্ত গুণ ছিল। তাকে আয়রন লেডি এমনি এমনি বলা হয় না, দোষ ত্রুটি মিলিয়ে মানুষ, একদমই তাই। ঠিক আছে, ইন্দিরা গান্ধী যদি 1000টা দোষ ধরি, তাহলে তার 1001টা গুণও আছে, এটা মেনে নিতে হবে। ঠিক। এবার সেনাবাহিনী ক্ষমতায় এলো, 75 সালে ওকে মেরে ওই গ্রুপটা এলো, তখন ফিল্ডে নামলো কে? ওই জিয়াউর রহমান। আচ্ছা। জিয়াউর রহমান 2 বছর সেনা শাসন ব্যবস্থা পরিচালনা করার পর 1977 সালে তিনি একটা পার্টি তৈরি করলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আচ্ছা, তার মানে যে পার্টিটা মুজিবুরের ছিল, আওয়ামী লীগ ছিল, তার বিরুদ্ধে অন্য একটা পার্টি ক্রিয়েট হলো, ঠিক আছে। আচ্ছা, মানে দ্বন্দ্ব স্টার্ট হলো। তার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। এবার 77 সালে বিএনপি কি দেখলো? যে এক পক্ষে আওয়ামী লীগ, আর এক পক্ষে কে? বিএনপি, প্লাস আর একটাকে জামাতে ইসলামী। তাহলে বিএনপি জামাতের সাথে জোট করে নিল। আচ্ছা, মানে অলরেডি আওয়ামী লীগকে সাইডে সরিয়ে দিল, ওকে, ঠিক আছে। আওয়ামী লীগকে সরিয়ে 77 সালে ক্ষমতায় চলে এলো।
বেশ। ঠিক। কিন্তু সেনাবাহিনীর মধ্যে তো দুটো গ্রুপ ছিল, তখনও ছিল। তখনও ছিল। ফলে একটা যখন প্রো পাকিস্তানি, একটা মুজিবরপন্থী, তাহলে যারা প্রো পাকিস্তানি তারা মুজিবরকে হত্যা করলো। হুম। ইতিহাসের তো পুনরাবৃত্তি হয়, একদম। ঠিক যেমন মুক্তিবাহিনী যারা ছিল তারা জিয়াউরকে হত্যা করলো। ও, মানে রিপিটেড, রিপিট, ইতিহাস রিপিট হলো। ইতিহাস রিপিট হলো। ওকে। জিয়াউল মারা গেল এবং 1981 সালে আবার যে নতুন যে ইয়েটা তৈরি হলো, সেখানে খালেদা জিয়া সরকার তৈরি সরকার করলো। করলেন মানে যেহেতু উনি নতুন করে পার্টি তৈরি পার্টি করেছিলেন, তৈরি করে এবং বিএনপি। মারা গেলেন, হুম। তার স্ত্রী তিনি শাসন এলেন, ক্ষমতা এলেন। ক্ষমতা এলেন, খালেদা জিয়া ক্ষমতা এলো। ওকে। বেশ, 81 থেকে ক্ষমতা চললো। হুম। 81 থেকে ক্ষমতা চলতে 86 পর্যন্ত এলো। কিন্তু ততদিন আওয়ামী লীগ আর এই এদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আরো বাড়ছে। আরো বাড়ছে, কারণ আওয়ামী লীগের প্রতি হিন্দুদের একটা সফট কর্নার ছিল, কারণ ওই মুক্তিযোদ্ধারের কোটাটা ছিল। হুম। এবার জিয়াউর রহমান কি করেছিলেন, ওই 30% মুক্তিযোদ্ধার কোটাটা কমাননি, ওকে। 10% ছিল কেবলমাত্র মুক্তিযোদ্ধা মহিলাদের জন্য কোটা। হুম। জিয়াউর রহমান ওই 10% মুক্তিযোদ্ধাদের মহিলা কোটাটাকে সরিয়ে সমস্ত শ্রেণীর জন্য মহিলা কোটাটা দিয়ে দিয়েছিলেন। তাহলে কোটা কিন্তু থেকেই গেল। এই যে 23 সালে কোটা আন্দোলন করে যেটা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান দেখবো, তার মূলে কিন্তু ছিল এই কোটা আন্দোলন। ওকে। হুম। ঠিক আছে, মানে শুরুটা রেখে বীজ পুঁতে ছিল সেই, সেই মুজিবুর রহমানের সময়কালে জাতীয় মুক্তিবাহিনী সেই কোটাটাতে মানে এখন কিন্তু কোটা বন্ধ হয়নি সংরক্ষণ। মোস্ট প্রবাবলি। হ্যাঁ, না, এখন পর্যন্ত এই সরকার কোটা টোটা নিয়ে এখনো কিছু বলেনি, বলেনি। কারণ আনএমপ্লয়মেন্ট এত বেড়ে গেছে যে এরা তো চাকরি বাকরি নিয়ে কোনো মাথা ব্যথা ঠিক আছে, করছে না। এটা তো আমরা শুনবোই। তার আগে তারপরে কি হচ্ছিল? এইবার 88 সালে, না 88 বা 86 এরকম কিছু একটা সালে টোটাল শাসন ব্যবস্থাটা নিয়ে নিল ওখানকার যে আর্মি চিফ আছে সে, হুম। তার নাম হচ্ছে এরশাদ। এরশাদ। এরশাদ, আচ্ছা। এরশাদ টোটাল ক্ষমতাটা তার নিয়ে মানে নিল। বিষয়টা এমন দাঁড়ালো যে যখন শেখ মুজিবুর মারা গেলেন তখন আর্মি চিফ তার শাসন ক্ষমতা নিলেন। না, জিয়াউল হক মারা যাওয়ার পর বেগম খালেদা জিয়া এলেন, বিএনপি না না, শাসন আমি ব্যবস্থা আগে হলো। কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, আগে যখন হ্যাঁ। শেখ মুজিবুর মারা গেলেন, মারা গেলেন। তখন তার বন্ধু ক্ষমতা নিলেন। হুম, হুম। ক্ষমতা নিয়ে একটা পার্টি করলেন। না, 2 বছর তিনি নিজে শাসন করলেন, ক্ষমতা থেকে মানে আর্মির শাসন। আর্মি শাসন, ওই তো মানে আর্মিতে ছিলেন। 75 তারপর তিনি একটা 77, পার্টি করলেন হ্যাঁ, বিএনপি। এবং বিএনপি, এবং সেই সময় আবার তিনি মারা গেলেন। হ্যাঁ, 81-তে। 81-তে মারা যাওয়ার পর আবার রিপিটেডলি সেই সময় যে শাসক মানে সেনাবাহিনী প্রধান ছিল সে আবার না, তারপর আবার ভোট হলো, বেগম খালেদা জিয়া এলো, জিতলেন। বিএনপি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 81-তে। হুম। তার টার্মটা যখন পূরণ হলো, হুম। তখন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এত দ্বন্দ্ব, এত ঝুট আচ্ছা, ঝামেলা, আচ্ছা, এইসব নিয়ে বলে ধর এসব শরীর রাখো তো, স্বাভাবিক সরকার দাও। হ্যাঁ। তখন কে এলো, তখন এরশাদ এলো, এরশাদকে আর্মি চিফ। আর্মি। ওকে ওকে ওকে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার উনি শাসন ব্যবস্থাটা পরিচালনা করলেন কতদিন পর্যন্ত? উনি শাসন ব্যবস্থাটা পরিচালনা করলেন 91 পর্যন্ত। আচ্ছা। 91 গিয়ে আবার ভোট হলো। এই 91 গিয়ে আবার আওয়ামী লীগের শেখ হাসিনা তখন বাংলাদেশে পা এন্ট্রি রাখলেন। নিয়েছে। আচ্ছা। ঠিক আছে, এবার ওই যে বললাম মুক্তিযোদ্ধা 30% কোটা নিয়ে হুম। হিন্দুদের প্রতি ওর একটা সফট কর্নার আছে, হুম। ফলে হিন্দু ভোটটা একচেটিয়া আওয়ামী লীগে পড়তে লাগলো। এদিকে বিএনপি আর জামাতের সঙ্গে আবার দ্বন্দ্ব শুরু হয়েছে। ফলে 96 এলো শেখ হাসিনা সরকার। আচ্ছা। 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা সরকার এলো। এবার ততদিনে তো শেখ হাসিনার যে সরকারটা এসেছিল ততদিনে মোটামুটি যত যা মুক্তিবাহিনী ছিল সবাইকে মোটামুটি সরকারি চাকরি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তাহলে এবার তো কোটাটা শেষ হয়ে যাওয়া দরকার। হুম। শেখ হাসিনা এই কোটাটাকে একটু রিফর্ম করে দিলেন। ওকে। কি করে দিলেন? তিনি মুক্তিযোদ্ধাদের যে সন্তান আছে তাদের জন্য সেই কোটাটা চালু করে দিলেন। যার মূল সূত্রপাত মূল সূত্র বা ক্ষোভটা জন্মেছে। হুম। ইতিহাসের ভালো আর মন্দ দুটো রাস্তাকে প্যারালালি চলতে হবে, তবে সঠিক ইতিহাসটা বোঝা যাবে। আমি যদি একটা পক্ষকে নিয়ে চলি তাহলে যে আসল যে চিত্রটা সেটা কিন্তু কোনো দিন বুঝতে পারবে না। ফলে মুক্তিযোদ্ধাদের পর তার সন্তানদেরকে দিলেন, এটা নিয়ে আবার ক্ষোভ শুরু হতে লাগলো। আওয়ামী লীগ স্বাধীনভাবে সরকার চালাতে গিয়ে বারবার বিপদে পড়ছে, বিএনপির বিরোধিতা এটা ওটা করা সত্ত্বেও 2001 সালে আওয়ামী লীগ হেরে গেল। আচ্ছা। ক্ষমতায় কে এলো? আবার খালেদা জিয়া এলো। খালেদা জিয়া এবার শাসন ব্যবস্থা আবার 5 বছর চালালো। 2006-এ বিএনপি ভোট মানে তার যে টার্ম সেটা শেষ করলো। এবার বাংলাদেশে একটা সিস্টেম ছিল, একটা সরকার থেকে আরেকটা সরকার যখন চেঞ্জ হবে তখন 3 মাসের জন্য একটা কেয়ারটেকার সরকার তৈরি হবে। আচ্ছা। যেখানে নিরপেক্ষ লোকজন থাকবে, না বিএনপির না আওয়ামী লীগের। তারা 3 মাস শাসন ব্যবস্থা চালাবে। না, যারা উচ্চ সরকারি পদস্থ আমলা তারা। ওকে। ঠিক আছে, ইলেকশন কমিশনের কিন্তু কোনো ব্যাপার ছিল না। ওই কেয়ারটেকার সরকার আবার ভোট করাতো 3 মাস পর, তখন আবার সব কিছু হতো। এবার আবার 3 মাস পর 2007 সালে আবার শেখ হাসিনা জিতে গেল। এইবার শেখ হাসিনা জিতে যাওয়ার পর শেখ হাসিনা কিন্তু একদম স্টেট ব্যাটে খেলতে লাগলেন।
তিনি প্রথমেই যে জিনিসটা করলেন, এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে তিনি তুলে দিলেন। তিনি বললেন অন্যান্য যে দেশগুলোতে যেমন হয় ইলেকশন কমিশন ভোট করাবে, হুম এই কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে না, প্রথমেই তিনি বাদ দিয়ে দিলেন। হুম খালেদা জিয়া সংবিধান থেকে যে সেকুলার শব্দটাকে বাদ দিয়ে দিয়েছিলেন, শেখ হাসিনা আবার সেটাকে ফিরিয়ে নিয়ে এলেন সংবিধানে, ওকে এবং 7 থেকে আবার চললো 5, পরে আবার ভোট হলো, আবার শেখ হাসিনা জিতলেন। এইবার শেখ হাসিনা জেতার পর তিনি আর একটা রিফর্ম করলেন। কি রিফর্ম করলেন? প্রথমে ছিল মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা, হুম তারপরে এলো তার ছেলেদের জন্য কোটা, হুম শেখ হাসিনা এসে করে দিলেন কি তার নাতিদের জন্য কোটা। এইটাই বড় ভুল হয়ে গেল। এটা বড় ভুল হলো। প্লাস একচেটিয়া শাসন ব্যবস্থার ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আনা হয়েছিল, এবং ওই আর্থিক তছরূপের অভিযোগের দায়ে খালেদা জিয়াকে, মানে খালেদা জিয়ার বিরুদ্ধে কি বলবো, আইনি ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং তার ফলে তিনি এখনো জেলে, আজকে পর্যন্ত তিনি জেলে। না এই বেরোলো না, হ্যাঁ, কিছুদিন আগে বেরোলো। হ্যাঁ, এবং সেটাও জেলের ইয়ের মধ্যে, যেহেতু তার জেলের প্রচন্ড শরীর ইয়ে হয়ে যাচ্ছে, মানে তিনি গৃহবন্দী অ্যাকচুয়ালি, আচ্ছা মানে অ্যাকচুয়ালি তিনি জেলেই আর কি। হুম তার যে অ্যালিগেশন হ্যাঁ সেটা কিন্তু এখনো রিমুভ হয়নি। ওকে হলো, হুম বেশ। ঠিক এইখানটা করে একটা ঘটনা ঘটছে, অর্থাৎ আমরা খালি চোখে যেটা বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব দেখছি বা ভাবছি, ঠিক এইখানটা করে আরেকটা ঘটনা ঘটছে। 2007 সালে বাংলাদেশে আর একজন জ্ঞানী গুণী লোক হিসেবে উঠে আসছে মোহাম্মদ ইউনূস, 2007 হ্যাঁ, যে এখন উপদেষ্টা। আচ্ছা তিনি সেই সময় একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক। সম্ভবত এটা শেখ হাসিনারই কোনো একটা নিউজ দেখছিলাম, ওনারই কোনো একটা ভাবনা চিন্তার প্রতিফলন ইউসুফকে কাজে লাগিয়ে ওইটা করেছে মেবি। হ্যাঁ, না, ওনার যেটা বিশেষ কাজ ছিল সেটা হচ্ছে গ্রুপ লোন দেওয়া, কোনো রকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি, হ্যাঁ, যেটা কোনো বন্ধক টন্ধক না রেখে দেওয়া, যেটা আমাদের এখন এই বন্ধন গ্রামে গ্রামে টন্ধন চলছে, গ্রামে বন্ধন গ্রামে চলছে। চলে দেখবে এগুলো, ওইটা উনি প্রথম চালু করেছিলেন, যার ফলে তিনি প্রচুর আন্তর্জাতিক পুরস্কার পান। বিষয়টা বেশ ভালো ছিল, সাধারণ মানুষের হাতে টাকা আসছিল এবং তারা তাদের জীবনের উন্নতি করতে পারছিল একটা নামমাত্র ইন্টারেস্টে, এবং পরবর্তীকালে নোবেল টোবেল এসবে সব কিছু পেয়ে একটা ঠিকঠাক হয়। ঠিক সেই সময় একটা উইকিলিক্স থেকে একটা চ্যাট ভাইরাল হয়ে যায়। ওকে সেই সময় ইউনিস তার আমেরিকান যে মানে বন্ধু, তাকে তিনি এরকম বলেছিলেন যে এই 2 মহিলাকেই ছুঁড়ে ফেলে দেওয়া দরকার, এটা দুজনেই দেশের ক্ষতি করে দিচ্ছে। ও অর্থাৎ 2 মহিলা বলতে খালেদা জিয়া আর শেখ হাসিনা, এই 2 মহিলাকেই ছুঁড়ে ফেলে দেওয়া দরকার। এবং শেখ হাসিনা এইটাকে খুব পার্সোনালি নিয়ে নিয়েছিলেন, এবং পরবর্তীকালে ইউনুসের এগেনস্টে প্রচুর আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে আসা হয়, তাকে গ্রামীণ ব্যাংকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, কিন্তু তাকে গ্রামীণ ব্যাংকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং তার এগেনস্টে অ্যালিগেশন নিয়ে এসে তাকেও জেলে পুরে দেওয়া হয়। অর্থাৎ আমরা যারা ভাবছি যে হঠাৎ করে কোটা আন্দোলনের পরেই ইউনিসের উত্থান হচ্ছে, সেটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। মানে মানে বীজটা, খোপের বীজটা পড়েছিল 2007-এ। Yes. শেখ হাসিনার সাথে ইউনিসের দ্বন্দ্ব সুসম্পর্ক কিন্তু থাকলো না বা ছিল না। হলো, এইবার শেখ হাসিনা পরবর্তীকালে যে টার্মটাতে জিতলো, খুব সম্ভবত 17 বা এরকম কিছু একটা হবে, তারপরের যে টার্মটাতে জিতলো, সেখানে এসে তিনি তার মুক্তিযোদ্ধাদের, তো বললাম একটু আগে যে নাতিদের জন্য দিয়ে দিলেন। এইবার জনগণ একটু খেপে গেল যে একে তো আনএমপ্লয়মেন্ট এত বেশি, বেকারত্বের হার এত বেশি, তারপরও যদি কোটাটাকে তুমি বাড়িয়ে যাচ্ছ, তাহলে এটাকে কি হিসাবে ইয়ে করা যাবে? শেখ হাসিনা এর বিরুদ্ধে যখন এটা করলো, তখন তিনি বললেন যে বেশ ঠিক আছে, আমি এটাকে পুরোপুরি বন্ধ করে দিলাম। ঠিক আছে, কোটামোটা বন্ধ হয়ে গেল। বেশ, আমরা দেখলাম হ্যাঁ ঠিক আছে, আন্দোলন থেমে গেল, কোটামোটা বন্ধ হয়ে গেল। কিন্তু এটার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে কেস করে দেওয়া হলো। কে করলো? সরকারই করলো, আওয়ামী লীগের সরকারই করলো। এবং কিছুদিন পর, অর্থাৎ লকডাউনের পরপরই এই সরকারি আবার রায় দিল যে না, যে কোটাটা ছিল সেটা থাকতে হবে, মুক্তিযোদ্ধাদের জন্য কোটাটা থাকতে হবে। অর্থাৎ ঘুরিয়ে সরকারি আবার সুপ্রিম কোর্টের মাধ্যমে বা মারফতে আবার সেই কোটাটাকে নিয়ে আসলো। জনগণ কিন্তু আর এই জিনিসটাকে ভালোভাবে নিতে পারলো না। ফলে যে কোটা আন্দোলনটা শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়েছিল, সেটা কিন্তু এখানটা করে একটা, মানে কি বলবো, মার্ক হিসাবে ব্যবহার করা হলো। অর্থাৎ এই পর্যন্ত খালি চোখে টার্নিং পয়েন্ট বলতে পারি এটা। অর্থাৎ অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে এটা একটা প্রত্যক্ষ কারণ। এইবার আরেকটা ঘটনা ঘটছে। শেখ হাসিনা এখানে 2টো শব্দ বন্ধ ব্যবহার করেছিল, বা 2টো বাক্য ব্যবহার করেছিল। একটা রাজাকার, যে 2টো টাইম, ইয়েস, যে সরকারি চাকরি আমি মুক্তিবাহিনীর থেকে দেবো না, কি রাজাকারদের দেবো?
এটা সেই আগুনে ঘি দেওয়ার মতো হয়ে গেছিল। অর্থাৎ যারা মেধার ভিত্তিতে লড়ছিল তারা বললো কি ব্যাপার, তার মানে আমরা রাজাকার। রাজাকারটাকে ওখানে বিশ্বাসঘাতক হিসেবে দেখা হয়। যেটা আমাদের সিরাজউল্লাহ, মির্জাফর, মির্জাফর, ঠিক আছে। আমরা যদি কাউকে এখন ফট করে মির্জাফর বলি না, আমরা মুসলিম সম্প্রদায়ে বহু নাম পাই, মীর মোহাম্মদ, মীর আলাম, মীর বক্সি, মীর কাসিম, বাট কাউকে আমরা মির্জাফর হিসেবে পাই না। মুসলিম সমাজেও কিন্তু ওটাকে বিশ্বাসঘাতক হিসেবে ট্রিট করে। ভারতবর্ষের ইতিহাসে তুমি কারোর নাম এরকম পাবে না, ঠিক যেমন ইউরোপে কোথাও হিটলারের নাম পাবে না তুমি, ঠিক আছে, কেউ তার ছেলেমেয়ের নাম হিটলার রাখবে না, ঠিক একইভাবে। ফলে ওখানটা করে যখন এই কথাটা বললো, সেটা একটা খুব খুব প্রভাব পড়লো। তখন তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল, এবং সেই আন্দোলনটাতে এতটাই প্রভাব পড়তে লাগলো যে মানে শেখ হাসিনা সরকারের পক্ষে সামলানো মুশকিল হচ্ছিল। এবার এই আন্দোলনটাতে যোগ দিল জামাতি ইসলাম, মানে যারা ব্যান ছিল, মোস্ট প্রবাবলি ব্যান, তারা ফ্রন্টে এলো। হ্যাঁ, কারণ শেখ হাসিনা দেখে ব্যান করে দিয়েছিল, মুজিবুর রহমান ব্যান করে দিয়েছিল, খালেদা জিয়া এই ব্যানটাকে তুলে দিয়েছিল, জিয়াউর রহমান এটাকে তুলে দিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই এরা আবার, আর এই জামাত ইসলাম হচ্ছে পূর্ব পাকিস্তানের পন্থী, ঠিক আছে। ফলে এদের যে ছাত্র উইং, ছাত্র শাখা, তারা এই আন্দোলনটাকে পুরো অ্যাক্টিভ হয়ে পুরো লিড করতে লাগলো। তখন শেখ হাসিনা তাদের যে ছাত্রলীগ, তাদেরকে নামিয়ে দিল। ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি, ধরাধরি, ভাঙচুর চলতেই থাকছে। এইবার যখন জনগণের একটা প্রত্যক্ষ সমর্থন আন্দোলনটাতে চলে আসছে, তখন স্বাভাবিকভাবেই সব জাতি ছিল, হিন্দু মুসলিম সব, এবং আমি অনেক ভিডিওতে দেখেছি যারা মুসলিম হিন্দু সবাই একসাথে মিলে লড়াইটা করেছে কোটার বিরুদ্ধে। তখন আর ওটাকে সামলানো গেল না। তখন শেখ হাসিনা আর একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপটা চাইছে, আমি সেন্ট মার্টিন দ্বীপটা চাইছি না বলি এরা আমাকে শাসন ব্যবস্থা থেকে, ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে। এই দুটো শব্দ, এই যে একটা মুক্তিযোদ্ধাদের দেবো না কি রাজাকারকে দেবে, আর একটা পরস্পর বিরোধী হয়ে গেল, একই মুদ্রা রিপিট হয়ে গেল, ব্যালেন্স রাখার চেষ্টা, কোনটা সত্যি কোনটা মিথ্যা, এইখান থেকেই শুরু হচ্ছে জিও পলিটিক্সের খেলা। ওকে, তখন শেখ হাসিনা ভারতের সাহায্য চাই যে এরকম কোটা আন্দোলনটা দমন করার জন্য আমাদেরকে হেল্প করো। ভারত স্পষ্ট জানি যে দেখুন এটা আপনাদের ইন্টারনাল ম্যাটার, ভারত কখনো কোনো দেশের সার্বভৌমত্বে হাত দেবে না, আপনাদের ইন্টারনাল ম্যাটার আপনারা সমাধান করুন। তারপরে শেখ হাসিনা বলে যে এরকম আমার অবস্থা বিপন্ন, আমার প্রাণ সংশয় হতে পারে, তো আমাকে আপনারা সিকিউরিটি দিন। ভারত এটা মেনে নেয় যে ঠিক আছে, কোনো রকম যদি হয় আমরা সিকিউরিটির ব্যবস্থাটা আমরা করবো, ঠিক আছে। এবার এখনকার যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এই ওয়াকারুজ্জামান কিন্তু এই শেখ হাসিনার খুঁড়তো জেঠতো কিছু একটা ভাই, ঠিক আছে। এইবার ও যখন শেখ হাসিনা যখন ওনাকে বলে যে সেনা নামাও, কারণ 144 ধারা এটা ওটা করেও যখন বাংলাদেশকে ওই আন্দোলন কাবু করা যাচ্ছে না, তখন বলে সেনা নামাও, তখন কিন্তু উনি রাজি হন না। সেনা নামালে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। অলরেডি পুলিশের গুলিতে আবু সাইদ এরকম করে একটা ভাইরাল হয়েছিল, দেখবে এরকম প্রচুর জন মারা গেছে, কে কোথা থেকে কি গুলি করেছে না করেছে জানা যাবে যেগুলো স্নাইপার থেকে মারা হয়েছে, কিন্তু সেই মুহূর্তে সেগুলো ওখানে ছড়িয়ে পড়ছে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে যেটা খুব কুইক সেটা ছড়িয়ে যায়, ইনস্ট্যান্ট ফলাফল চাই আর কি। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভটা প্রচুর পরিমাণে ওখানটা করে জন্মে যাচ্ছে। এবার তখন ওয়াকারুজ্জামান বলে যে আপনি এই মুহূর্তে পদত্যাগ করে চলে যান। ভারত থেকে তাকে হেলিকপ্টার পাঠানো হয় এবং তাকে যুদ্ধ বিমান দিয়ে এসকর্ট দিয়ে তাকে দিল্লি নিয়ে চলে যাওয়া হয়, এবং সেখান থেকে তার ইউকে যাওয়ার কথা ছিল, ইংল্যান্ডে, কিন্তু ইংল্যান্ড সেই মুহূর্তে ভিসা বাতিল করে দেয় যে না আমরা এই মুহূর্তে আপনাকে ভিসা দিতে পারছি না, আমাকে এখানে আসা দরকার না, অযথা ঝামেলা চাইছি না। এবার ভারত তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়, যেমন দালাই লামাকে দিয়েছে তাকেও দেয়। এবং এই ওয়াকারুজ্জামান এবার শাসন ব্যবস্থা চালাতে হবে, তো তখন ওখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়। এই অন্তর্বর্তী সরকারের মুখ হিসেবে উঠে আসে কে, সেই 2007 সালে যার সাথে শেখ হাসিনার সাথে দ্বন্দ্ব হচ্ছিল, সেই মোহাম্মদ ইউনূস। এটা কেমন ব্যতিক্রম ঘটনা না, মানে ব্যতিক্রম বলবো না, মানে সেই কোনো একটা প্ল্যান বা কোনো সেই সিনেমার চিত্রপট না যে 2007 সালে যাকে সরিয়ে দেওয়া হয়েছিল যে নেই, সে কোনো একটা আন্দোলনের পর সে শাসনে আসে, মানে এর পিছনে অন্য কোনো লজিক বা অন্য কোনো কারণ থাকতে পারে নাকি ব্যাপারটা যতটা সরল দেখাচ্ছে ততটা সরলই? আমার ব্যক্তিগত মত, আমারও একই জিজ্ঞাসা, এতটা সরলীকৃত ব্যাপারটা নয়। এবার এখান থেকে অনেকগুলো পয়েন্ট হিসেবে কারণ আছে। এক নম্বর হচ্ছে যে কোনো রাষ্ট্রে, যে কোনো রাজ্যে, যে কোনো সরকারে বিরোধী দল একটা গঠনমূলক ভূমিকা পালন করে, একদম তারা সরকারের চোখে আঙুল দিয়ে ঠিক ভুল দেখিয়ে দেয়, তাদের একটা চাপ থাকে, সেই চাপটাতে সরকার সঠিক কাজ করতে বাধ্য হয়। সেখানে যখন বিএনপিকে বা জামাতি ইসলামের যে সমস্ত দলগুলোকে ব্যান করে দেওয়া হচ্ছে, বিএনপির ম্যাক্সিমাম নেতাকে
ইনক্লুডিং খালেদা জিয়াকে যখন অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে আর্থিক তছরূপের দায়ে, তখন পরপরভাবে একটা বিরোধী শূন্য দেশ চালানোর একটা প্রবণতা চলে আসছে। এবং এমন হয়েছে যে বহু জায়গাতে শুধু আওয়ামী লীগের লোকেরাই দাঁড়াচ্ছে এবং তারা ভোটে জিতে যাচ্ছে। বিরোধী নেই তো। বিরোধী নেই তো। আমাদের সাকিবুল হাসান টাসান হুম। যারা প্রচুর অর্থবান লোক, তারাও এসে দাঁড়াচ্ছে, ভোটে জিতে যাচ্ছে। এগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। ভোটে জিতুক, গণতন্ত্রের মাধ্যমে আসুক, তবেই কিন্তু সে এটা হবে। ঠিক। এইবার এটাও খালি চোখে দেখলাম যে বিরোধী নেই, কিন্তু অন্তর্বর্তী সরকার যেটা তৈরি হয়েছে, আচ্ছা তারাও কি সেই সঠিক গণতন্ত্রটা মেনে চলছে? না। কেন মেনে চলছে না? তার কারণ আছে। এইখানটা করেই জিও পলিটিক্সের খেলা। ভারতে এবং অন্যান্য জায়গাতে সরকার তৈরি, সরকার বদল বা সরকার চালানোর জন্য বিশ্বের প্রথম সারির দেশ থেকে ইউএসএড বলে একটা ফান্ড দেওয়া হতো, যেখান থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা যেত। জো বাইডেনের পর ডোনাল্ড ট্রাম্প এসে ওই ফান্ডটা বন্ধ করে দেয়। ফলে আন্দোলন পরিচালনা বা যে কোনো ক্ষেত্রে যে ফান্ডটা দেওয়া হতো সেটা বন্ধ হয়ে যায়। তার মানে আন্দোলন পরিচালনা করার জন্য ফান্ড দেওয়া হতো, হুম। দেশের সরকার বদলানোর জন্য ফান্ড দেওয়া হতো। এটা তো জলের মতো দিনের মতো পরিষ্কার, যে কোনো ডকুমেন্টস দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ফলে সোজা চোখে যেটা দুই সরকারের দ্বন্দ্ব দেখছি, সেখানে কিন্তু সেটা নয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তাহলে অস্থিরতা তৈরি করে লাভটা কি? লাভ আছে। কি লাভ আছে? ভারতকে চাপে রাখা। একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, একদিকে চীন। চীন, কারণ চীন চাইছে এই দুটো দেশকে দিয়ে দাবিয়ে রাখতে। আবার আমেরিকা বা অন্যান্য দেশগুলো কি চাইছে, যে যদি ভারত যদি এদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে চীন সতর্ক হয়ে যাবে। ফলে চীনের সাথে চীন যে হিসাবে উঠে আসছে সেটা হবে না। প্লাস ভারতের যে অর্থনৈতিক গ্রোথ, সেটা খেয়াল থেমে করে যাবে। দেখবে যে আমরা অনেক 5-6 এগিয়েছে। করতে 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 ক্রমশ এগিয়ে এগোচ্ছে। যাচ্ছি, সেটা আমরা থেমে যাবে। কারণ একটা যুদ্ধ শুরু হলে এটা গোটা সমাজ ব্যবস্থার উপর প্রভাব পড়বে। ফলে যে গ্রোথটা আমরা ইউরোপের দেশগুলোকে যেগুলোকে টপকে টপকে যাচ্ছি, সেগুলোকে আমরা আবার আমরা নিচের দিকে চলে আসবো। ফলে ঠিক। উন্নতি কেউ চায় না, আর স্বাভাবিক, যে কেউ যদি ক্ষমতা চায়, সে চায় না যে আমার ক্ষমতার উপরে কেউ যাক। উপরেও কেউ যাক। এইবার প্রশ্ন হচ্ছে, ভারত তাহলে চুপচাপ আছে কেন? কেন? ভারত তো কিছু করতে পারে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা আম জনতা, তারা কিন্তু ভারত বিরোধী নয়। বাংলাদেশের আম জনতা ভারত বিরোধী নয়। এখন তুমি প্রশ্ন করতে পারো, এই তো যে 7 সিস্টার দখল করে নেবো বলছে, এ করছে ও করছে। তুমি খেয়াল করে দেখো, এই যে ওসমান হাদি মারা গেলেন, মারা গেলেন। তাকে সমাধি দেওয়া হচ্ছে কোথায়? নজরুলের পাশে। হুম। আচ্ছা, কাজী নজরুলের পাশে সমাধি দেওয়া সে সত্যিই যোগ্য? প্রশ্ন চিহ্ন আসছে না? কিন্তু এই হাদিকে চিনতে তুমি? কেউ চিনতো? আমরা 1 সপ্তাহ আগেও হাদিকে নাম জানতাম? কখনোই না। এই যে 7 সিস্টার দখল করে নেবো, এ করে নেবো, ও করে নেবো, এরকম কয়েকটা ভারত বিরোধী বক্তব্যের মাধ্যমে সে হাইলাইটেড হয়ে যাচ্ছে এবং তার শেষ কৃত্যে এত এত লোক চলে আসছে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক নেতাদের একটা অংশ এই ভারত বিরোধিতার মধ্যে দিয়ে নিজেদের আখের গোছাতে চায়। এটা ছাড়া কিছু হবে না। তুমি যদি এজেন্ডা নেই তো কোনো। এজেন্ডা নেই। তুমি যদি একটু ওই 2000, 1990 এই জাতীয় একটু বাংলাদেশের সিনেমা দেখো, দেখবে ম্যাক্সিমাম সিনেমা ভারতবর্ষের ডুপ্লিকেট, রিমেক যেটাকে আমরা বলি। এবং শুধু সিনেমা নয়, গানগুলো পর্যন্ত দেখবে ওদের, মানে আমাদের হিন্দি গানগুলো ওরা বাংলা গানে সেম মিউজিকে দেখবে ওরা করেছে, বাংলাতে গাইছে। ফলে ভারত থেকে তারা সিনেমা, চাল ডাল, ব্যবসা বাণিজ্য সব কিছু তারা সেই ফেসিলিটিটা পায়। ফলে হঠাৎ করে ভারত বিরোধিতাটা এমনি এমনি শুরু হচ্ছে না। কেন শুরু হচ্ছে না? কারণ ভারতের বিরোধিতা না করলে আমি ক্ষমতায় আসতে পারবো না। কোনো একটা মানে যদি এজেন্ডা না থাকে, আমি তো কিছু এক্সপ্রেশন করতে পারবো না। যদি না পারি, তো আমি ক্ষমতা যেতে পারবো না, বা আমি মানুষের ফেস ভ্যালু, আমার ফেস ভ্যালু বাড়বে না মানুষের কাছে। পারবে না। তো দ্যাটস ওয়াই আমাকে এমন একটা টপিক নিতে হবে যে টপিকটা মানে মানুষের কাছে পৌঁছানো যাবে, যার ফলে ভারত বিরোধী একটা এজেন্ডা চলছে। কিন্তু এতগুলোর মধ্যে হিন্দুরা মরছে কেন? কারণ এই যে বা শুধু হিন্দুরা না কেন, বা যদি আমি সংখ্যালঘু দেখি বা ওখানকার, সেখানে খ্রিস্টানও আছে, অন্য বুদ্ধ সম্প্রদায় আছে, বৌদ্ধ সম্প্রদায়, তারাও মরছে। তার কারণটা কি? দেখো, রাজনীতিতে যদি ভাঙো রাজ আর নীতি, রাজ করাটাই মুখ্য, নীতিটা নয়, নীতিটা গৌণ। মানে বর্তমান যে কোনো দেশে এটা প্রযোজ্য আর কি। দুর্নীতিতেও নীতি আছে, হুম। অন্যায়েও ন্যায় আছে। হুম। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? একদম। ঠিক আছে, তাহলে রাজটাই আমার কাছে মুখ্য, নীতিটা নয়। ফলে আমি কি রাজ করতে গেলে আমাকে টোপ দিতে হবে। তো হ্যাঁ, ঠিক। এই টোপ হিসাবে এই সংখ্যালঘুদেরকে
টার্গেট আমি করেছে। হত্যা করছি, টার্গেট করছি। কারণ কি, এই সংখ্যালঘুদের একটা বিশাল অংশ ওই মুক্তিযোদ্ধা কোটাতে আওয়ামী লীগের সমর্থক। হুম, তো এটা তো অন্যায় নয়। তোমার একটা পলিটিক্যাল ভিউ আছে, আমার একটা পলিটিক্যাল ভিউ আছে, সবারই পলিটিক্যাল ভিউ আছে, এটাই তো ডেমোক্রেসি। ঠিক। কিন্তু বাংলাদেশে সেটা ডেমোক্রেসি নয়, ডেমোক্রেজি, হুম, একটা পাগলের আচরণ। তুমি এই ইয়েতে না, এই যে গত পরশু দিনকে একটা রিক্সাওয়ালাকে ধরা হয়েছে রয়ের এজেন্ট হিসাবে, বেধড়ক মার। কেন? তার হাতে একটা লাল সুতো বাঁধা আছে। হুম। এটা কোনো যুক্তি হলো? তার হাতে লাল সুতো আছে বলে তাকে রয়ের এজেন্ট হয়ে গেল, সে তাকে বেধড়ক মার দেওয়া হলো সোশ্যাল মিডিয়ার যুগে। ইভেন মানে জাস্ট একটা আশঙ্কা নিয়ে দীপুর ব্যাপারটা, তো আমি ওনাদের একজন পুলিশ কর্তার বক্তব্য শুনছিলাম আজ সকালেই, ক্লিপটা থাকলে আমি ডেফিনেটলি শেয়ার করবো। সেখানে বলছে যে যে পারপাস বা যে কথাটা বলার কারণে ওকে মারা হয়েছে তার কোনো সোশ্যাল মিডিয়া প্রমাণই পাইনি এখনো। না, এমনই প্রকাশ হচ্ছে যে তিনি স্মার্টফোন ব্যবহারই করতেন না, হুম। তিনি এমনি নর্মাল বাটন Keyboard। ফোন ব্যবহার করতেন, কিবোর্ডের ফোন ব্যবহার করতেন। সেখানে সে কিভাবে বক্তব্য সেটাই রাখে? তো, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে দুবার চোখ ফেললেও ক্যামেরায় উঠে যায়। সেখানে তিনি এরকম কোনো অবমাননাকর ধর্মীয় অবমাননা করেছেন তার কোনো প্রমাণ কিন্তু কোন সোশ্যাল পায়নি। মিডিয়াতে আমরা এখন দেখতে পাচ্ছি না। এক, দুই হচ্ছে তাকে কিন্তু পুলিশে ধরেছিল। হুম। কারখানা কর্তৃপক্ষ তাকে পুলিশকে জনতার হাতে তুলে দেয়, যেটাকে আমরা মব বলছি, একদম। মবের হাতে তুলে দেয়, এবং সেখান থেকে তিনি কিন্তু পুলিশের কাছে যান। হুম। পুলিশ তাকে উদ্ধার করে এবং পরবর্তীকালে আবার পুলিশের কাছ থেকে জনতার কাছে নেওয়া হয় এবং তাকে ওই বিভৎসভাবে হত্যা করা হয়। ঠিক। অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা, তার পুলিশ কী করলো, এটাকে বলছে স্টেট স্পন্সর জেনোসাইড, রাষ্ট্রীয় সন্ত্রাস। প্রথম আলো এবং ডেইলি স্টারের যে সংবাদপত্রের যে অফিসগুলো ভাঙচুর করা হয়েছে, সেখানে যদি ভিডিওগুলো তুমি দেখো, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে। সেনাবাহিনী ওদের কাছে 20 মিনিট টাইম চেয়ে নিচ্ছে। 20 মিনিট টাইম দিন, আমি ভেতরে যা আছে যাদেরকে বের করে দিই। কেন 20 মিনিট টাইম নেবে? একটা প্রথম সারির সংবাদপত্র তৈরি হচ্ছে, তাকে তো পুলিশ সেনাবাহিনী রক্ষা করবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু না, ওখানে হচ্ছে না। এবং খেয়াল করে দেখো, ওখানে করে একটা সাংবাদিক পরিসর বলে একটা গ্রুপ আছে, যেটা বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের একটা গ্রুপ, ইউনিট বা সংগঠন। সেখানকার যে সম্পাদক, যে যে সভাপতি নুরুল, তাকে পর্যন্ত সেদিনকে চুলের মুঠি ধরে মারা হচ্ছে, যে বরিষ্ঠ সাংবাদিক, এবং তিনি আওয়ামী লীগের মানে কট্টর বিরোধী। তিনি আওয়ামী লীগের বিরোধিতার বিরুদ্ধে সব কিছু লিখে যেতেন, কিন্তু কোনোদিন সেই সময় তাকে হত্যা করা, তাকে হ্যারাসমেন্ট করা, এগুলো কিন্তু হয়নি। অর্থাৎ সাংবাদিকদের কলমের স্বাধীনতা আওয়ামী লীগের আমলে ছিল। আওয়ামী লীগের প্রচুর দোষ আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু প্রচুর ফেসিলিটিও ছিল, যেটা সাধারণ মানুষ দেখতো। ফলে ওই যে নুরুলকে হত্যা করা, বা কিছুদিন আগে দেখবে বাটার জুতো সরু লুটপাট চালানো, গণভবনে ওইভাবে লুটপাট চালানো, এবং সবশেষে গতকাল ওই বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে ছোট্ট আয়েশাকে হত্যা করা বাবার সাথে। আচ্ছা, এগুলো কি কোনো সভ্য দেশের সংস্কৃতি হতে পারে? এগুলো কি কোনো সভ্য দেশের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে? মানে আলটিমেটলি চলছেটা কি, মানে ওরা চাইছেটা কি, কি মানে কি মনে হয় তোর? আমার ব্যক্তিগত ধারণা, এটা শরীয়তে ইসলামী রাষ্ট্র দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপ। ইসলামিক শরীয়তি যে আইন, সেই অনুযায়ী চালানোর পদক্ষেপ। ওই যে আগুন জ্বালিয়ে দিয়ে, আচ্ছা মেনে নিচ্ছে, তুমি সব কোটাকে এক সাইডে রাখো, রাজনীতি, ভৌগোলিক ইতিহাস, ওই বিশ্ব জিও পলিটিক্স সব কিছু করো, একটা মানুষকে ওইভাবে জ্যান্ত মেরে ওইভাবে ঝুলিয়ে তাকে হত্যা করা হচ্ছে, এবং লোকজন এইভাবে ফোনে তাকে দেখছে, এটা উল্লাস করছে। আচ্ছা, এটা কোনো সভ্য দেশের সুনাগরিক হতে পারে? আচ্ছা, ভারত বিরোধিতা ওদের একটা মূল এজেন্ডা। আচ্ছা বেশ, ভারত বিরোধিতা করতে গিয়ে ওরা ওদের সংসদ ভবন ভাঙচুর করছে, গণভবন ভাঙচুর করছে, ছায়ানট যেখানটা করে কালচারাল সেন্টার, সেটা ভাঙচুর করে দিচ্ছে, গ্রন্থাগারগুলো, লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। আচ্ছা, ভারত বিরোধিতা করতে গিয়ে তোরা নিজেদের দেশগুলোকেই অত্যাচার করছিস, ভাঙছিস, মেট্রোতে আগুন লাগিয়ে দিচ্ছিস, এসকেলেটার বন্ধ করে দিচ্ছিস। হচ্ছে কি, কাদের লসটা হচ্ছে? বাংলাদেশেরই তো লস হচ্ছে, ভারতীয়রা তো লস হচ্ছে না। আর এর ফাঁকে ফাঁকে এই সংখ্যালঘু যারা আছে, বেসিক্যালি হিন্দু, তাদের যেটা বলি টোপ ফেলে, টোপ না, মানে এগুলো এজেন্ডা যে পুরোপুরি হিন্দু শূন্য করে দেবো। কারণ 1988 সালে যেখানটা করে আমরা দেখছি যে প্রায় 8%-এর কাছাকাছি ছিল, সেখান থেকে এখন অনেক কমে গেছে, এখন 6 বা 7 এরকম কিছু একটা। 2022 সালেই হয়তো 7.95 এরকম একটা হিন্দু কিছু ছিল, হবে, হ্যাঁ। হয়তো 2022 সালের গণনা অনুসারে, তাও খাতা কলমে। এখন হয়তো সেটা দেখতে গেলে 3-4 এসে দাঁড়াবে। মানে কিভাবে শূন্য করছে। কিন্তু এখানে আরো একটা বড় বিষয় যে হিন্দু শূন্য হলো, হিন্দু শূন্য হওয়ার পরেও তো ওদের দেশে নিজেরাই মারামারি করবে, না, করবে না? না,
ওই যে কোটা আন্দোলনের যে তিনজন নেতা ছিল, ওই আবু শহীদ নয়, যে তিনজন, নাইদ আর নামটা মনে আসছে না, তার মধ্যে একজনের নাম ছিল আবু বাকর। হুম। তার পুরো নাম হচ্ছে আবু বাকর মজুমদার। আচ্ছা। মজুমদার টাইটেলটা কি তোমার মুসলিম মনে হচ্ছে? তাহলে আবু আবু বাকার তো হিন্দু মনে হচ্ছে না। না, আবু বাকর মুসলিম, কিন্তু তার পুরো নাম হচ্ছে আবু বাকর মজুমদার। অর্থাৎ এরা হিন্দু থেকে মুসলিম হয়েছে। ও। মুসলিমদের মধ্যে দেখবে চৌধুরী, মণ্ডল, এই টাইটেলগুলো হয়। ফলে তারা যদি হয়ে যায়, পুরোপুরিটা সেই হিসাবে সিনিয়রিটিটা তৈরি হবে। ফলে স্বাভাবিকভাবেই হিন্দু যত কমাতে পারবো, নট অনলি হিন্দু, ওই সংখ্যালঘু। চট্টগ্রামের ওইদিকে বৌদ্ধ যে মনেস্ট্রিগুলো, সেগুলোও কিন্তু কোটা আন্দোলনের পর, মানে শেখ হাসিনা ভারতে চলে আসার পর কিন্তু নির্বিচারে ইয়ে করা হয়েছে। এবং ওখানটা করে একটা নির্দিষ্ট এজেন্ডাকে কাজ করা হয়। তুমি যদি একটুখানি চর্চা করো বা পুরোনো একটু রিলগুলো দেখো, ভিডিওগুলো দেখো, বিভিন্ন মাজারে আক্রমণ করা হচ্ছে, মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই মাজারটাও কিন্তু মুসলিম সম্প্রদায়েরই ধর্মীয় উপাসনা কেন্দ্র। ভাঙচুর কে করছে? মুসলিমরাই মুসলিম করছে। করছে। বেসিক্যালি আমি ওটাই বলছি যে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ হচ্ছে যারা পূর্ব পাকিস্তানের নীতিকে অনুসরণ করছে, কিছু হচ্ছে পশ্চিম পশ্চিম পাকিস্তান, পাকিস্তানকে, যেটা এখনকার পাকিস্তান। হ্যাঁ, হুম অনুসরণ করছে। তার মানে নিজেদের মধ্যে তো দ্বন্দ্ব একটা থেকেই যাচ্ছে। হুম হুম। আলটিমেটলি এই টোপটা একটা টাইম পর যখন শেষ হবে তখন কি? তখন সেটা পুরোপুরিভাবে ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। ঠিক যেটা পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু কমতে কমতে যাচ্ছে, ঠিক সেম জিনিসটা বাংলাদেশেও হবে। এর ফলে আমাদের ভারতে কি ক্ষতি হতে পারে? দেখো, ভারত একটা বিরাট দেশ। ভারতের যে বিরাট ক্ষতি হয়ে যাবে তা সেরকম নয়, কিন্তু আবার এটাও নয় যে ভারতে কিছুই ক্ষতি হবে না। কারণ তোমার পাশের বাড়িটা যদি আগুন লাগে, তার তাপ কিন্তু তোমার কাছে তো থাকবে। আসবেই আসবে, তুমি এটাকে অস্বীকার করতে পারবে না। ফলে স্বাভাবিকভাবেই একটা চূড়ান্ত অস্থিরতা সবসময় কাজ করছে। বর্ডার আরো। বর্ডারে আরও তোমার সব কিছু হচ্ছে, মানে কি বলবো, সামরিক কাঠামো, এই যে চোপড়াতে সামরিক ঘাঁটি তৈরি করা হলো, কিষানগঞ্জে সামরিক ঘাঁটি তৈরি করা হলো, ওদিকে ত্রিপুরাতে সামরিক ঘাঁটি তৈরি করলো। চোপড়াতে তো সামরিক ঘাঁটি ছিল না, লাস্ট 6 মাসের মধ্যে সামরিক ঘাঁটি তৈরি করে দেওয়া হলো। কেন? হাসিমারাতে রাফেলের স্টক বাড়ানো হচ্ছে। কেন? বায়ুসেনাকে অ্যাক্টিভ রাখা হচ্ছে। পানাগড়ে এয়ারফোর্সের মাঠ আরও চওড়া করা হচ্ছে। কেন? তার মানে কোথাও ভবিষ্যতের জন্য হয় শত্রুকে দুর্বল ভাবতে নেই, তৈরি হচ্ছে। ভারত কিন্তু তৈরি থাকছে। ফলে এরা খুব ভালো করে জানে যে সরাসরি যদি যুদ্ধে নামি আমি, বাংলাদেশ পারবে না। কোনোদিন পারবে না। কারণ যদি একটা সামরিক যে র্যাঙ্ক আছে না, আমরা ভারত বিশ্বের 4 নম্বর, সেখানে বাংলাদেশ 35 নম্বর। কোনো দিক দিয়ে আসে না। না ট্যাঙ্ক, না সামরিক অস্ত্র শস্ত্র, সৈন্য, কোনো দিক থেকে আসবে না। কিন্তু তা সত্ত্বেও ওই যে 7 সিস্টার দখল করবো, 7 সিস্টার দখল করবো, এখন তো আবার পশ্চিমবঙ্গ ধরে 8 সিস্টার বলছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই বিষয়টা অত সোজা নয়। আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত দেখবে বলেছিল বিধানসভায়, অতই সোজা কলকাতা দখল করতে আসা, আমরা ছেড়ে দেবো। আরে আর্মিকে নামাতে হবে না, আমাদের রাজ্য সরকারের বা আসাম টাসাম যে সমস্ত রাজ্য সরকারের যে রিজার্ভ ফোর্সগুলো আছে না, ওরা একাই কাফি ওদের জন্য। এটা আমার ব্যক্তিগত মত। ঠিকই, একদমই তাই। ঠিক আছে, কারণ ওই সেনাবাহিনীর র্যাঙ্কিংয়ের ওই সিস্টেমে ওইভাবে লড়াই দরকার হয় নেই। না, লড়াইটা সেম সেম রাখতে হয়। তুই সেভেন সিস্টারের কথা বললি, সেভেন সিস্টার নিয়ে ওদের মানে 10টা ইউটিউব চ্যানেল দেখলে বা যারা এই বিরোধী কার্যকলাপ করে তাদের মধ্যে 7জনই এই সেভেন সিস্টার দখল ভাই, সেভেন এই মাজিলাটা কি, মানে এটা কি ইস্যুটা কি? গেটার বাংলাদেশ তৈরি করার একটা ব্লু প্রিন্ট, যেটা জামাতে ইসলামের একটা স্বপ্ন। স্বপ্ন। চিকেন নেক থেকে ভারতকে ইয়ে করে পশ্চিমবঙ্গ সহ যে 7টা রাজ্য আছে সেটা ওরা নিয়ে নেবে। সেটাকে ওরা নিয়ে গ্রেটার বাংলাদেশ তৈরি করবে। ওকে। এবং তার যে ক্যাপিটাল সেটা নাকি মালদা হবে, এরকমও পেপারে বেরিয়েছিল। ফলে এটা একটা দিবা স্বপ্ন ছাড়া কিছু নয়। এই যে হাসনাত আবদুল্লাহ বলে যে ভদ্রলোক আছে, ঠিক আছে, ইনকলাব মঞ্চের নেতা, সে দেখবে প্রচুর এই কথাটা বলে, 7 সিস্টার নিয়ে নেবো, 7 সিস্টার নিয়ে নেবো। অ্যাকচুয়ালি এটা কিন্তু নিজেরাও জানে, কিন্তু তা সত্ত্বেও বলছে কেন? কারণ এটা মুখ হতে চায়। ওই যে বললাম, এবং যে ক্ষমতা থাকতে চায়, ক্ষমতায় বেসিক্যালি। থাকতে চায়। এবার ভারত যদি ধরো বাংলাদেশ আক্রমণ করলো, তাহলে স্বাভাবিকভাবেই বিশ্ব থেকে একটা বিরাট আর্থিক হেল্প সে পাবে। পাবে কি পাবে না? অবশ্যই পাবে। এবং যুদ্ধটা চলে যেতে পারবে। ইউক্রেনের এত লস হয়েছে, ইউক্রেনের এত জায়গা রাশিয়া দখল করে নিয়েছে, তার সত্ত্বেও জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট আছে কি নেই? আছে। কারণ কি? তার কারণ ব্যাকআপ থেকে প্রচুর হেল্প ওখানটা করে, আর্থিক সাহায্য এখনো যাচ্ছে। যাচ্ছে, যে কারণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জেলেনস্কি কিন্তু ক্ষমতায় আছে। পয়েন্ট টু বি নোটেড। সেম জিনিসটা দেখানো হবে। বাংলাদেশের ক্ষতি হোক, আমজনতার ক্ষতি হোক, সাধারণ মানুষ মরুক, যা হোক, যারা রাজনীতিতে চাইছে তাদের রাজটা তো থেকে যাচ্ছে, লাইক জেলেনস্কি। আর আর কিছু কিছু তো দেশই আছে যারা চায় যুদ্ধ হোক। কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে যদি একটু ভাবা যায় ঠান্ডা মাথায়, তবে মনে হয় যে পুরো ব্যাপারটা যতটা সহজে আমরা দেখছি
ততটা নয়, না। এর ভেতরে অনেক কিছু জিও পলিটিক্সের প্রভাব আছেই। আছে। জিও পলিটিক্সের প্রভাব ছাড়া কোনো একটা দেশ এত অস্থিরতা আনতে পারে না। এবার এই যে রিসেন্ট যে অস্থিরতা, ওসমান হাদিকে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করে যে অস্থির একটা পরিবেশ তৈরি করা, এটা কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মোটামুটি 2-3 মাস আগে থেকে বলছে 2-3টে কথা তারা বলে রেখেছে। যে কিছু তুমি যদি একটুখানি চর্চা করে এটা জানবে যে ভোট হবে না ফেব্রুয়ারিতে। হুম 12ই ফেব্রুয়ারি যে ভোটের ডেট দেওয়া হয়েছে বাংলাদেশে, সেটা হবে না। কেন হবে না? তার আগে এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে। এবং যে মারা গেছে ও নিজেই বলেছে, একটা খবরই দেখছিলাম যে কোনো একজন বড় নেতা ভারত ক্ষতি করবে, মানে এইভাবে কোনো একটা স্টেটমেন্টও দিয়েছিল, ও নিজেই দিয়েছিল। মানে যারা ক্ষমতায় আছে, যারা মেইন মানে চাবিকাঠি, যারা যে পুতুলটা নাচাচ্ছে, তারা সব জানে যে আমরা কি করতে চাইছি, কি করতে চলেছে, কাকে টোপ করতে হবে, কাকে টোপ ছাড়াই করতে হবে, সব কিছু জানে। আর এখন হিরো হওয়ার জন্য আর কিছু করার দরকার নেই, তুমি ভাই দুটো হিন্দুকে তোলো, মেরে দাও, আর ভারতীয় দুটো স্লোগান দাও। বাংলাদেশে এখন এজেন্ডা হচ্ছে এইটা। এটাই। এবং এটা করে করে শেষমেশ যখন ধ্বংসলীলা শেষ হয়ে যারা দাঁড়াবে, তারা ক্ষমতা থাকবে এবং তারপর তারা রুল করবে পুরো ব্যাপারটা। ওভারঅল ওদের এজেন্ডা হচ্ছে এইটা, তাই কি? এবং খুব সহজে তারা এক্সিট করতে পারবে সেই দেশ থেকে, এবং অন্য দেশে গিয়ে তারা আরামসে তাদের বাকি জীবনটা কাটাতে পারবে। হ্যাঁ, কারণ এই শেখ হাসিনা যাওয়ার পর যে ছাত্র নেতাগুলো মানে মন্ত্রী বা এনসিপি হলো, মানে যারা উপদেষ্টা হলো, তারা বলছে এক একজন এক এক যা ড্রেস, যারা মানে ওয়ার নিজের শরীরে, তারাই কয়েক লাখ টাকা দাম। হ্যাঁ, তার কারণ হচ্ছে এর আগে ওরা হাউই চপ্পল পরে ঘুরতো, তার এখন কয়েক কোটি টাকার মালিক কয়েকদিনে। তো মানে আর এখানে বলির পাঠা হচ্ছে ওই সাধারণ মানুষ। কারণ মেডিকেল ভিসা আটকে দিচ্ছে, কারণ স্বাভাবিকভাবে ভারত তার নিজের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে মাথা ঘামাবেই। একদম মেডিকেল ভিসা আটকে দিচ্ছে। কোচবিহার থেকে শুরু করে এইদিকে প্রচুর পরিমাণে লোকজন যারা যাতায়াত করে, সেখানে একটা গ্রুপ চলে, কেউ টোটোতে তুলে দিয়ে যায়, কেউ বাসের টিকিট কেটে দেয়, কেউ ডাক্তার দেখিয়ে দেয়, তাদের ইয়েটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। প্লেনে যারা যাতায়াত করে, যারা অ্যারিস্টোক্রেট, তাদের সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে। ভারত বন্দরগুলো অলরেডি বন্ধ করে দিয়েছে, ফলে যে আর্থিক পরিস্থিতি সেটা তো পুরোপুরি লস যাচ্ছে। এবং তুমি যদি আরেকটু স্টাডি করো তাহলে দেখবে ওখানটা করে যে বাংলাদেশে যেটা প্রধান শিল্প টেক্সটাইল বস্ত্র শিল্প, সেটা ভারতের বন্দরগুলোর মধ্যে দিয়ে, বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে সারা ইয়েতে ছড়িয়ে পড়তো। এবং ওর কম্পিটিটার, বাংলাদেশের কম্পিটিটার হচ্ছে ভিয়েতনাম। কিন্তু সেখানটা করে এত অস্থিরতা এবং এই ভারতের বন্দর ব্যবহার করতে না দেওয়ার ফলে তার বস্ত্রের দাম, তার যে কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে, এবং সেখানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এরা এগিয়ে যাচ্ছে। একদম। ফলে তাদেরও তো টেক্সটাইল সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেছে। ফলে আলটিমেটলি মরছে কে? না খেতে পেয়ে মরছে কে? ওই সাধারণ মানুষগুলো, যারা এই লড়াই, এই যুদ্ধ, এই রাজ্য রাজনীতি কিচ্ছু বোঝে কিচ্ছু চায় না। তুমি বেশ কিছু রিল দেখবে, গরিব রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করছে আপনি কি চান, আগেরটাই ভালো ছিল, আমি এরকম চাই না, ভারতের সাথে কেন এরকম করছো, সুস্থ স্বাভাবিক রাখো। অনেক রিলে আছে। এবং ওখানে দেখবে একটা জিনিস, সবসময় রাস্তা বন্ধ করে অবরোধ প্রচুর বেশি। এবং যারা দাঁড়িয়ে আছে তারাও দেখবে বলছে আরে ভাই, কথায় কথায় রাস্তা বন্ধ, কাজকর্ম নেই, আমি তো আজকে এই ডেলিভারিটা না দিতে পারলে আমার তো টাকা হবে না, আমি রাতে খাবো কি? ফলে আম জনতা এই জিনিসটা দেখছে না, এবং কেউ ভাবছেই না যে এরা আলটিমেটলি সার্ভাইভ করবে কি করে। তুই যেটা আম জনতার কথাটা ওখানকার নেতারা ভাবছে না। এবার কিছু ওর মধ্যে কিছু শ্রেণী মানুষ আছে যারা লড়াইটাকে ইন্ধন দিয়ে যাচ্ছে এবং ওই লড়াইতে সামিল হয়ে নিজেদের ক্ষতি নিজেরাই করছে। এবার আমরা ভারতের কথায় আসি। যেহেতু আমরা সর্বধর্মকে নিয়ে আমরা চলি, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জিন, যে হোক, জৈন, যে হোক, প্রত্যেকে সবাইকে আমরা সমানভাবে স্বীকৃতি দিয়ে চলি। যে জায়গায় দাঁড়িয়ে আমাদের দুই প্রতিবেশী দেশই তার কোনোটাই মেনে চলে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে পরপরে ঘটনাগুলো ঘটছে, বেসিক্যালি হিন্দুর ওপর যে আক্রমণগুলো সামনে আসছে বা ভারত বিরোধী কথাবার্তা চলছে, সেখান থেকে মনে হয় ভারত সরকারের কোনো একটা স্টেপ নেওয়া উচিত। এটা আমাদের ব্যক্তিগত আলোচনা আর কি। দেখো, এটা ব্যক্তিগত আলোচনাতে তোমার আমার অনেক কিছু মনে হতেই পারে। আমরা যারা ফিল্ডে থাকি না তারা মতামত খুব সহজেই দিতে পারি। যেটা ক্রিকেট খেলাতে দেখবে, সচিনেরও মারতে পারলো না, মানে আমরা সচিনকে খেলা শেখাচ্ছি সিরিয়াসলি, কিন্তু আমরা করি এরকম। ঠিক তেমনই যারা অ্যাকচুয়ালি এনএসএ যিনি আছেন বা তার যে টিম বা যে ভারতের যে গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু এইসব নিয়ে কি তোমার কি মনে হয় তারা চুপচাপ বসে আছে, তাদের কাছে খবর নেই? অবশ্যই কিছুদিন আগে অজিত দোভাল বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, তাকে ডেকে নিয়ে এসে কোথায় কোথায় পাকিস্তান থেকে লোকজন এসে এখান থেকে জঙ্গি ঘাঁটি টাটি হয়েছে, এগুলো পেপারে প্রকাশিত হয়েছিল, তার ব্লু প্রিন্ট তুলে দিয়েছিলেন, যে আমাদের কাছে কিন্তু সব খবর আছে।
ফলে তোমরা যদি ভাবো যে আমাদের কাছে কিছু করার মানে নেই, এবং পাকিস্তান থেকে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থাটা এখন ইজি হয়ে গেছে, কে আসছে না যাচ্ছে আমরা কিছু জানি না, তাহলে তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। প্রতিটা ইনপুট আমাদের কাছে আছে। কিছুদিন আগে বাংলাদেশের প্রথম আলো থেকেই মনে হয় একটা আর্টিকেল বেরিয়েছিল, ভারতে কেন জেনজি আন্দোলন হয় না। জেনজি মানে ইয়াং গ্রুপকে বলা হচ্ছে, 90-এর পর যাদের জন্ম মনে হয়, বা 2000-এর পর যাদের জন্ম। যে নেপালে হলো যে ঘটনাটা, এক্স্যাক্টলি তাই। নেপালে হলো, বাংলাদেশে হলো, পাকিস্তান এমনি অবস্থা খারাপ। 56,000 লোককে সৌদি আরব থেকে শুধু ভিক্ষা করার অপরাধে পাকিস্তানে রিটার্ন করে দিয়েছে, কিন্তু ভারত এখানটা করে টিকে আছে। এটাই ভারত। একদমই তাই। যুগে যুগে শত শত ঝড়, সে শক, হুন, কুষাণ, মোগল, সুলতান, ইংরেজ, যারাই বাইরে থেকে এসেছে, সব কিছু সামলেও তারা হয় এখানে বাস করেছে, রাজত্ব করে সব কিছু করে ভারত থেকে গেছে। ঠিক তাই। ফলে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে ভারত পট করে মাথা ঘামাবে না, তার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে। আমরা চায়ের থেকে বসে আড্ডা দিতেই পারি বা বলতেই পারি যে ভাই আমাদের হিন্দুদের ভাইদের মারছে, বা মুসলিমরা মুসলিমের মতো প্রসঙ্গ করলো, কিন্তু আলটিমেটলি যারা উপরে বসে তারা কিছু না কিছু ভাবছে ডেফিনেটলি। অবশ্যই। কারণ আমি চাইবো না আমার ঘরটা নষ্ট হোক। না। পাশের বাড়ি আগুন লেগেছে, আজ আসতেই পারে, বাট আমার বাড়িটা পুড়বে সেটা আমি কখনোই চাইবো না। আর আমাদের যে সমস্ত রাজ্যের নেতা হোক বা দেশের নেতা হোক, তারা ডেফিনেটলি এই ব্যাপারটা নিয়ে আরো বেশি সচেতন। বেশি সচেতন। বেশি সচেতন। তখন আমার থেকে এই বিষয়টা নিয়ে তারা সচেতন, এবং ওটাই তাদের কাজ। একদম ঠিক আছে, ওটাই তাদের কাজ। এবং এই গতকালই পেপারে প্রকাশ যে বাংলাদেশের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানকার যে সমস্ত গোয়েন্দা ইনপুট আছে, রাজ্যের গোয়েন্দা ইনপুট, কেন্দ্র থেকে কিন্তু তাদের সঙ্গে নিয়ে টিম তৈরি করে কিন্তু কাজ করা হচ্ছে। ফলে আমি তুমি ভাবছি যাই একদম বোম্বের দিক, উড়ি দিক, গুলি করুক, যুদ্ধ করুক, একদম না। ব্যাপারটা ওরকম না। সবসময় ওই সরাসরি মারামারি দ্বারা হয় না। মারামারি কারা করে? যাদের বুদ্ধি কম। টেকনিক্যালি অনেকভাবে হ্যান্ডেল করা যায় অনেক বিষয়, যেগুলো আমরা হয়তো জানিও না। আমরা জাস্ট মানে ওই কী বলবো, সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড দেখে আমরা কতগুলো জিনিস ওই গ্রুপটাকে টিকিয়ে রেখেছে। সেটা হচ্ছে কতগুলো জিনিসের মধ্যে একটা হচ্ছে পূর্বতন সরকারের চূড়ান্ত বিরোধিতা, সেটা কোটা মারফত আন্দোলন হোক, আর যেটা সব থেকে বেশি মানে ওই ফ্রাইড রাইসের মধ্যে চেরির মতো আর কি বড় বড় করে চোখে পড়ছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। একদম। কারণ বিগত এই উপদেষ্টা সরকার যেগুলো বলেছে, ভারতে এত গোপন চুক্তি করেছে, ভারতের সঙ্গে এই আমাদের বাংলাদেশকে বিক্রি করেছে, গোপন চুক্তিগুলো এখন বাতিল হলো না কেন? তার আদৌ কোনো গোপন চুক্তি নেই। যে কটা চুক্তি আছে সে কটা সব কটাই দুই দেশের স্বার্থ দেখেই করা হয়েছে। যদি তাই হতো তাহলে তো তোমরা বাতিল করে দিতে। বেশ, ওখানকার যে মৎস্য উপদেষ্টা আছে, কি একজন মহিলা, নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তিনি বলেছিলেন যে আগে দেশের লোক ইলিশ খাবে, মানে বাংলাদেশের লোক ইলিশ খাবে, তারপর ভারত ইলিশ যাবে, ইলিশ টিলিশ পাঠাবো না। আচ্ছা, তারপরে যখন পাঠানো হচ্ছে তখন কি বলছে? ভারত বাধ্য করছে ইলিশ পাঠাতে, আমরা বাধ্য হচ্ছি ইলিশ পাঠাতে। আচ্ছা, সত্যিই তাই? তা সরকার তো তোমাদের বাধ্য হচ্ছ কেন? তার কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো দেশ বাঁচতে পারে না। কিন্তু শুধু তো ব্যবসা বাণিজ্য করলে আমি তো তাহলে বিজনেসম্যান হয়ে গেলাম, আমি পলিটিশিয়ান কি করে হবো? তাহলে পলিটিশিয়ান প্লাস বিজনেসম্যান হতে গেলে আমাকে এই ভারত বিরোধিতার জিগিরটা টিকিয়ে থাকতে হবে, টিকিয়ে থাকতে হবে। এটাই হচ্ছে কারণ। আর এই নেপালের মতো বাংলাদেশ, পাকিস্তান, চারিদিক থেকে যদি ভারতকে ঘিরে ধরি, ভারতের যে আর্থিক উন্নতি সেটা থেমে যাবে। ভারত যদি একটা যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভারতের এই আর্থিক স্থিতিটা নেমে যাবে। এটাই তো অন্যান্য যে সমস্ত সো কল্ড যারা আমাদের উপর ট্যারিফ চাপাচ্ছে, তারা তো এটাই চাইছে। সব জানে, জানা না? আর হিন্দুদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার কোটা আন্দোলনের পর থেকে বেড়েছে, সেটা কোনো অংশে কমেনি, বরং ইদানিং আরও বাড়বে। এবং সামান্য সামান্য বিষয়ে ওই রিস্কালার হাতে লাল সুতো আছে মানে সে রয়ের এজেন্ট, তাকে ধরে মারছে। অর্থাৎ তারা দিক বিদিক হয়ে যাচ্ছে। এবার এখানে কোথাও হয়তো ইন্টারনাল পেমেন্টের গল্প আছে, এরকম একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, এরকম একটা বিভৎস অশিক্ষিত একটা বর্বর একটা ওই মব যে কথাটা ব্যবহার করা হয়, উত্তেজিত জনতাকে তৈরি করা হচ্ছে, যারা কোনো কিছু না ভেবেই একটা ওই রকম উল্লাস নারকীয় দৃশ্যকে ক্যামেরা বন্দি করছে, যারা নিজেদের দেশের সম্পত্তিকেই ভাঙচুর করে লুট করে নিয়ে চলে যাচ্ছে, একটা সামান্য জুতো শোরুম ভেঙে তছনছ করে দিচ্ছে, সংবাদপত্রের উপর এরকম হানা আনছে। এটা কোনো সভ্য জাতির পুরস্কার হতে পারে না। এবং আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, ওরা আর আমরা আলাদা। ডেফিনেটলি বাংলায় কথা বলি সে বাঙালি নয়, ওদের ওই বাঙালি আর আমাদের বাঙালি আমরা আলাদা, আলাদা আকাশ পাতাল। ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম, রাজনৈতিক ভিউ অনেক আছে আমাদের দেশে। গান্ধীবাদী আছে, আমাদের দেশে সুভাষবাদী আছে, আমাদের দেশে লেলিনবাদী আছে, আমাদের দেশে শ্যামাপ্রসাদবাদী আছে। আচ্ছা, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল,
আজকে 5 বছর কেউ আছে, পরে 5 বছর কেউ আসবে, তার মানে তো এটা নয় যে অন্য দল যখন এলো সেই মূর্তিটাকে ভেঙে চুরে আমি গুঁড়িয়ে দেবো, কখনো হয় না। কিন্তু কোনোদিন হয়নি। আজও বিধানচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে ডক্টর ডে পালন করা হয়। বিধানচন্দ্র তো তৃণমূলে ছিল না, বিধানচন্দ্র তো বিজেপি ছিল না, বিধানচন্দ্র তো কংগ্রেসে ছিল। কংগ্রেস বা তৃণমূল বিজেপি নয়, বিধানচন্দ্র একটা আইকন, তাকে আমরা বাঙালিরা নমস্কার করি, তিনি একদম। বাঙালি ছিলেন। কিন্তু ওখানে দেখো, কোটা আন্দোলনের পর শেখ মুজিবুর রহমানের মূর্তির ওপর মূত্র বিসর্জন করা হচ্ছে, তার হাতুড়ি দিয়ে তার এবং ওরা তো সবকিছু ওইটাকে নষ্ট করে আন্দোলনই দেওয়া বলে হচ্ছে। না, ওরা বলছে এখন আন্দোলন চলছে। তাহলে সেটা কি ছিল? ধানমন্ডির বাড়িটাকে নষ্ট করে দেওয়া হলো, ছায়ানটের বাড়িটা, আচ্ছা গতকাল উদীচী ভবনে আগুন লাগিয়ে দেওয়া হলো, কারণ কি? কারণ কি? এটা কি কারণ? ইভেন কি- আবার কি ইভেন ভারত? আবার কালকে খবর দেখলাম যে বাংলাদেশের ধানমন্ডিতে আবার ওই যে বাড়িটা ভাঙন বাড়ি আবার আবার ভাঙছে। ভাঙছে। কি মানে? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোথাও একটা ইন্টারনাল পেমেন্টের ব্যাপার থেকে যাচ্ছে, মার্ক থেকে যাচ্ছে। নাহলে একই বারবার ভাঙবো কেন রে ভাই? ভেঙে দিয়েছি, তার তো কিছু নেই। তাহলে যে জাতি নিজের ইতিহাসকে স্বীকার করে না, এ জাতিই নয় যে basically। জাতি নিজের ইতিহাসকে ক্ষতি করে ধ্বংস করে দেয়, তার পরবর্তী প্রজন্মটা কি করে কি শিখবে? মানে আমার মনে হয় বাংলাদেশ এই ঘটনায় পরপর যে ঘটনাগুলো ঘটলো এই নিয়ে কয়েকশো বছর পিছিয়ে গেল। অবশ্যই। মানে এখান থেকে ইকোনমিক্যালি স্ট্রং হবে, এডুকেশনালি স্ট্রং হবে, ওতে সময় লাগবে। এবার তুই বলি যে শরিয়াত আইন লাগু করার জন্য হয়তো ইসলাম কান্ট্রি হওয়ার জন্য এত লড়াই করছে, সেখানে তো সে ব্যর্থতাই থাকবে। কি শিক্ষা দেবে, কি খাবে, কিভাবে চলবে? দেখো, পৃথিবীতে একটা দেশ আছে যেখানকার শাসক নিজেকে মুসলিম সমাজের রক্ষাকর্তা বলে নিজেকে তুলে ধরতো, এবং তিনি নিজেকে ঘোষণা করেছিলেন যে আমি হচ্ছে গোটা মুসলিম সমাজের ধর্মগুরু, রক্ষাকর্তা, তাই আমাকে খলিফা বলা হবে। এবং গোটা পৃথিবীর মুসলিম সমাজ সেটা মেনেও নিয়েছিল। সেই দেশটার নাম হচ্ছে তুরস্ক। কিন্তু সেই তুরস্কতেই ওই খলিফাকে যখন প্রথম বিশ্বযুদ্ধের পর সরিয়ে দেওয়া হবে সেভরের চুক্তি দ্বারা, তখন কিন্তু ভারতবর্ষে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু সেই দেশের এক ব্যক্তি, জামাল বা কামাল আরকাতুক, ওই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছিল তার নিজের একটা গ্যাং নিয়ে। এবং সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে 1922 সালে ওই 600 700 800 বছর ধরে চলে আসা যে প্রথা, মুসলিম সমাজের সর্বোচ্চ ধর্মগুরু, তাকে পুরোপুরি সরিয়ে দিয়েছিল, পুরো সিস্টেমটাকে ভেঙে দিয়েছিল। তাদের সপরিবারে নির্বাসিত দেওয়া হয়েছিল। রাতারাতি ঘোষণা করা হয়েছিল উর্দুর বদলে, আরবির বদলে লাতিন ব্যবহার করা হবে, ফেজ টুপির বদলে হ্যাট ব্যবহার করা হবে। আমরা কোনোভাবেই পাশ্চাত্যকে ইগনোর করব না, আমরা ইউরোপকে অনুসরণ করব। যে কারণে দেখো, পৃথিবীতে যে কটা মুসলিম দেশ আছে, আজকে সব থেকে অন্যতম শক্তিশালী দেশ কোনটা? তুরস্ক। তুরস্ক। তাহলে তাহলে তোমাকে আগে তাকাতে হবে। ফলে ইউরোপের যে কোনো দেশ, দেখো সিরিয়ার সাথে ঝামেলা হচ্ছে, কিন্তু লেবাননের সাথে ঝামেলা হচ্ছে, লিবিয়ার সাথে ঝামেলা হচ্ছে, কারণ তুরস্কও তো মুসলিম কান্ট্রি। তো তুরস্কের সাথে তো সরাসরি কেউ চট করে জড়াতে আসছে না। পাকিস্তানের সাথে খুব সদ্ভাব, অপারেশন সিঁদুরের সময় তুমি দেখবে পাকিস্তানকে ওরা প্রচুর হেল্প টেল্প করেছে। তাহলে হেল্প করছে কখন? যখন সে নিজে অনেক শক্তিশালী, ঠিক। তবেই তো। ফলে পাশ্চাত্যকে অস্বীকার করে, আধুনিক শিক্ষাকে অস্বীকার করে তুমি একটা সভ্য জাতিতে পরিণত করতে পারবে না। এবং তুমি যদি এখন হয়তো ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক তলানিতে চলে গেছে, ম্যাক্সিমাম সিনেমা শুটিং দেখবে ইস্তাম্বুলে হতো। হতো আগে। আমি 2012-13 বা 2003-4 তখন তুরস্কর অনেক প্রচুর অনেক প্রচুর, এবং এটা ট্যুরিজম থেকে একটা বিরাট সংখ্যক একটা মানে ইকোনমি ইনকাম ইকোনমি ফ্লো তুরস্ক করতো। তাহলে সেইটা তুমি করবে? অলরেডি আমেরিকা কালকে বলেছে যে বাংলাদেশে কেউ যাবেন না। কানাডা অলরেডি তো বলেই দিয়েছে যে এইটা এখানে একটা মানে অস্থির অবস্থা চলছে। তাহলে সমস্ত দেশই আস্তে আস্তে এটাকে ব্যান করবে। ফলে সেখানটা করে আসবে না, যাবে না, ফলে তাদের থাকছেটা কি? তাহলে তুমি যদি ওই শরিয়াত ইসলামীকে পিছনে নিয়ে যেতে চাও, ওই যে জ্যান্ত পুড়িয়ে তাকে ক্যামেরা বন্দি করাটা, এটাই তালিবানি স্টাইলে এই যে এটা করাটা, সেটা কি পিছিয়ে যাওয়া হচ্ছে, এগিয়ে যাওয়া হচ্ছে না? আচ্ছা, বেসিক্যালি আমি একটা কথা বলি সবাইকে যারা এই পডকাস্টটি দেখছেন। অনেকের মনে হতে পারে যে বাংলাদেশে হচ্ছে আমাদের এত চিন্তা কেন, আমরা কেন এই পডকাস্টটা করছি। দেখুন, বেসিক্যালি আমাদের সেরকম কোনো চিন্তা নেই। মানে পাশের দেশে যে ভুলগুলো করছে সে যেন আমাদের দেশে বা আমাদের রাজ্যে না হয়, সেটা জাতিগত হোক বা রাজনৈতিক হোক, যেটাই হোক। মানে আমরা যেন ভুল দেখে শিক্ষা নিয়ে আমরা একটা সুস্থ সমাজ বা সুস্থ দেশ গড়তে পারি। বেসিক্যালি খুব ভারী কথা বললাম, বাট প্রসঙ্গটা এমন ছিল যেখানে মনে হলো যে এই কথাগুলো বলা আপনাদের সবাইকে দরকার। তোর কি মনে হয়? অবশ্যই। ভারতবর্ষ তো
এই একতার জন্য সারা বিশ্বে পরিচিত। একদমই তাই। আমরা যেমন বিবেকানন্দকে সম্মান করি, শ্রদ্ধা করি, অনুসরণ করি, ঠিক ততটাই আমরা ভালোবাসি এপিজে আব্দুল কালামকে। আমরা যেমন গুরু নানককে শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক ততটাই আমরা মহাবীর বা গৌতম বুদ্ধকেও একদম, ভালোবাসি। একদম, ফলে এই যে সবাই মিলেমিশে থাকার এই একতার নামটাই ভারত, এর ভারত। অখণ্ড নামটাই ভারত। একদম। যেমন বলি মানে বর্তমান সময় যদি দেখা যায় যে একান্নবর্তী পরিবার বা জয়েন্ট ফ্যামিলি খুঁজে পাওয়া যায় না, পেলে অ্যাপ্রিসিয়েট করে, ভাই বেশ ভালো মিলেমিশে আছো। ঠিক তেমনি পৃথিবীর যে অন্য অন্য দেশগুলো আছে তারা ভাবে যে একটা দেশের মধ্যে এত ভাষা, এত কালচার কি করে মানে Exactly. সম্ভব। সেটা আমাদের দেশ বলেই সম্ভব, যেখানে আমরা সবাই একভাবে এক ভেবে, ভাষা আলাদা হতে পারে, কালচার আলাদা হতে পারে, জাতি আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, বাট আমরা এক, সেটা হচ্ছে ভারতীয়। একদম শেষে যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে কিছুদিন আগে দীপু দাসের সাথে হয়েছে। অবশ্যই চাই ভবিষ্যতে যেন আর কারোর সাথে না হয় এই ধরনের মর্মান্তিক ঘটনা। মানুষ ধর্ম বোঝে, মানুষ রাজনীতি বোঝে, কিন্তু মনুষ্যত্বটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। সেটাকে সবাই একত্রিত করে মনুষ্যত্ব বজায় রাখুন এবং সবার কাছে অনুরোধ যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সমাজ সচেতনমূলক কাজ করুন।